সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একা থাকা। আমরা মানে বোধহয় আমরা বাংলাদেশে একা খুব কম থাকি। আমাদের আসলে চারপাশে এত মানুষ, সবসময় কিছু না কিছু ঘটছে। আমরা বোধহয় একাকিত্বটা খুব একটা বুঝি কিনা জানি না। তারপরেও মানুষ আমাদেরকে এসে বলে যে আমার খুব একা লাগে, আমার কেন এত একা লাগে বুঝি না। তো এই যে আমাদের একাকিত্বে ভুগি আমরা, তো আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে একা থাকা এবং একাকিত্বে ভোগা কি এক জিনিস নাকি। হয়তো আমি একাই আছি, আমি বাড়িতে একদম একা আছি, সেটা এক ধরনের একা থাকা। আরেকটা হচ্ছে যে আমি সবার মধ্যে আছি কিন্তু তারপরেও নিজেকে একা লাগছে, সেরকমও হয় যে আমরা মানে বেশ জনসমষ্টি দিয়ে পরিবৃত্ত হয়ে আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমার মনে হচ্ছে যে আমি বেশ একটা হয় না, একটা সেন্স অফ লোনলিনেস আমাকে ঘিরে ধরেছে। এরকম আমাকে অনেকে বলে যে অনেকের ভেতরে থেকেও না আমার একা লাগে। তো এই যে আমাদের একাকিত্বে ভোগার একটা ব্যাপার ঘটে অনেকের মধ্যে, সেটা কেন হয় আজকে আমরা সেটা আলোচনা করতে চাইবো এবং আলোচনা করব, এবং একা থাকার সাথে একাকিত্বে ভোগার সম্পর্কটাও একটু বোঝার চেষ্টা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছে তাদের সাথে। একজন হচ্ছে ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস। চিরঞ্জীব, স্বাগত অনুষ্ঠানে। চিরঞ্জীব একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের অনুষ্ঠানে প্রায় আসে, তো দর্শকদের সাথে অবশ্যই পরিচয় আছে। আর আরেকজন হচ্ছে তারানা আনিস, তোমাকেও স্বাগত। তারানা কাজ করছে এভার কেয়ার হসপিটালে একজন সিনিয়র সাইকোলজিস্ট হিসেবে। ওখানে যারা মানসিক স্বাস্থ্য সাহায্য চায় তারা ওখানে গিয়ে সেবা গ্রহণ করে ওদের কাছ থেকে। তুমি বোধহয় বাচ্চাদেরও দেখো, বড়দেরও দেখো না? দুই রকম বয়সের, অ্যাডাল্টদেরকেও দেখছো। তো তোমাকেও স্বাগত তারানা। তো আজকে কে শুরু করবে প্রথমে? আমি বেশি কথা কিন্তু বলিনি, তোমাকে দিয়ে শুরু করতে বলছে চিরঞ্জীব। থ্যাংক ইউ। টপিকটা খুব মানে আমার একদম মনে হয়েছে খুব নিজের একটা কথা। আজকে নিজের কিছু কথা নিয়ে হয়তো আমরা এখানে আলোচনা করতে পারবো আর কি। তো জীবনে অনেকটা সময় আপা যেমন শুরু করেছিলেন যে জীবনে অনেকটা সময় কিন্তু আমরা একা থাকি, এবং আসলে একা থাকাটা কিন্তু খুব বেশি মানে আমাদের শুনলে মনে হয় যে নেগেটিভ, কিন্তু মানুষ যখন আসলে নিজের শারীরিক সঙ্গ বা নিজের মানসিক সঙ্গটা উপভোগ করে, নিজের সাথে নিজের যে একটা রিলেশনশিপ সেটা যখন আসলে উপভোগ করে নিজের মতো করে, অনেক সময় জীবন জীবিকার প্রয়োজনেও এটা অনেক সময় হতে হয়। অনেক সময় কেউ দেশের বাইরে আছে বা অনেক সময় নিজে কোনো একটা কাজের প্রয়োজনে শহর থেকে আরেক শহরে কাজ করছে, নিজের মতো করে যখন নিজের সঙ্গটার সাথে সে খুব কন্টেইনমেন্ট ফিল করে, একটা সেন্স অফ ফুলফিলমেন্ট ফিল করে, সেই জায়গাটা আসলে একা থাকা। এবং একা থাকায় কিন্তু কিছু কিছু সময়ের জন্য একা থাকাটা কিন্তু আসলে ভীষণ দরকার, কারণ সারাক্ষণ আসলে আমাদের এই এক্সটার্নাল ওয়ার্ল্ডে এত বেশি ওভারলি স্টিমুলেটেড। আমরা স্টিমুলেটেড মিনস আমি বলার চেষ্টা করছি এত বেশি শব্দ বলতে পারি, এত বেশি রকমের ইনভাইটেশন, সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা আসছে, টেলিভিশনে এই নিউজটা আসছে, হয়তো আমার বাসার মধ্যে স্টিমুলেশন, একদম যেটা তুমি বলে যে স্টিমুলেশনের মানে খুব ছড়াছড়ি, ভীষণ রকম ছড়াছড়ি, যেটা না আসলে এত ফাস্ট স্টিমুলেশন আমরা পাই, যেটা আসলে আমাদের হিউম্যান বডির জন্য, মাইন্ডের জন্য প্রসেস করা অনেক সময় খুব ডিফিকাল্ট। মাঝে মাঝে কখনো কখনো এত বেশি ওভারলি স্টিমুলেটেড ফিল করি যে মনে হয় দুদণ্ড কোথাও একটু পালিয়ে যাই, এবং সেই জায়গায় আমি একটু চুপ করে ঘাপটি মেরে বসে থাকি। আমার ক্লিনিকে যখন প্রায়ই অনেক মায়েরা আসে, বাবারা আসে, ওনারা কিন্তু আসলে বলে যে আমি আসলে দুদণ্ড সময় নিজের জন্য করতে পারছি না। তো এই একা থাকা, আর এই যে আপনি যেটা বলছিলেন যে সেন্স অফ লোনলিনেস, অর্থাৎ অনেক মানুষের মধ্যে আছি কিন্তু তারপরেও কোথাও যেন মনে হয় যে আমার কেউ নাই, হ্যাঁ, এবং আমার সঙ্গে কেউ নাই, যে ওই সময়টা মনে হয় যে ভীষণ রকম একা। পৃথিবীতে এত কিছু হচ্ছে, এত মানুষ আছে, কিন্তু আমার জন্য কেউ নাই। কারণ আমরা কিন্তু এই ছোট্টবেলা থেকে যখন বড় হই, আমরা কিন্তু মানুষ হিসেবে সামাজিক জীব, মানুষের সাথে সম্পর্কে আবদ্ধ থাকতে পছন্দ করি। আমরা চাই যে কেউ আমাদেরকে দেখুক, আমার জার্নিটার সহযাত্রী হোক, আমার যে কষ্টটা, আমার যে ভালো লাগা, আমার যে মন্দ লাগে, এগুলো কেউ খুব আগ্রহ ভরে একটু শুনুক, আমাকে একটু দেখুক। এটা কিন্তু আমাদের খুব বায়োলজিক্যাল যে নিডগুলো আছে, ঠিক এতটাই গুরুত্বপূর্ণ এই রিলেশনাল নিডস। তো এই নিডসগুলো যখন ছোট্টবেলা থেকে আসলে অপূর্ণ থেকে যায়, তখন কিন্তু আমাদের ভেতরে এই সেন্স অফ মানে লোনলিনেসটা অনেক বেশি শক্তভাবে আমরা অনেক সময় এক্সপিরিয়েন্স করি। মানসিকভাবে আস্তে আস্তে অনেক সময় দেখা যায় যে
হয়তো মানুষের সাথে আমার নিজেরই হয়তো কোনো একটা ইনক্যাপাবিলিটি আছে, আমি হয়তো সম্পর্ক তৈরিই করতে পারছি না, বা হতে পারে অনেক সময় অনেক রকম পরিস্থিতির কারণে এই হয়তো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, হ্যাঁ, সেখানে হয়তো সেই কেয়ার গিভারের কাছ থেকে সেই অ্যাটাচমেন্টটা বা সেই সঙ্গটা, সেই চাহিদাগুলো পূরণ না হওয়ার কারণে বড়বেলায় সেটার ঘাটতিটা অনেক থেকে যায়, চলে আসে, সেখান থেকে এটা বাড়তে থাকে। খুব সুন্দর বলেছো তারা না। একটু তোমাকে থামাতে হচ্ছে, একটা ফোন অপেক্ষা করে আছে, চিরঞ্জীবের কাছে পরে আসবো, একটু ফোনটা নিয়ে আসি চট করে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের প্রোগ্রামটা রেগুলারলি দেখছি, তো আমি একটু আমার একটা পারিবারিক সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। শিওর। তো আমার মানে 5 বছর আগে হচ্ছে গিয়ে আমার বাবা মারা যায়। তার 2 বছর পর, মানে আমার বাবা মারা যাওয়ার 2 বছর পরে হচ্ছে আমার মা মারা যায়। তো তারা দুজনেই হচ্ছে অসুস্থতার কারণে মানে মারা যায় হঠাৎ করেই। আমার মা হচ্ছে মারা যাওয়ার আগে কিছু অসুস্থতা ছিল, কিন্তু আমার বাবার মৃত্যুটা একটু হঠাৎ করেই হয়। তো এখন মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা মারা যাওয়ার 1 বছরের মধ্যেই হচ্ছে আমার মা আমাকে বিয়ে দেয়। তো আমার এই মানে হাজবেন্ডের সাথে যার সাথে আমার বিয়ে হয়, মানে তার সাথে আমার প্রথম দিকে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, কিন্তু এর পরবর্তীতে দেখা যায় যে আমার হাজবেন্ডের সাথে আমার একটু মানে মনোমালিন্য হতে থাকে। সেটা তখন আমার মা ছিল, তো আমার আম্মু বিষয়গুলো দেখতো, তার কাছেও মানে বিষয়গুলো অনেক খারাপ লাগতো। তো আমি আসলে বেশিরভাগ সময় দেখা যায় আমার মার কাছেই থাকতাম, আমার শ্বশুর বাড়িতে খুব একটা বেশি আমার যাওয়া আসা ছিল না, আমি ওইখানে যেতাম না। এরপর মানে আমার বিয়ের পর থেকে শুরু করে আমার সব দায়িত্ব বা যা কিছু করার সবকিছু আমার ফ্যামিলি থেকেই করা হতো, কিন্তু আমার মানে আমার হাজবেন্ড যিনি, উনি আসলে ওইভাবে করে কোনো মানে বিয়ের পরে যে ওয়াইফের একটা দায়িত্ব থাকে হাজবেন্ডের, সেই দায়িত্বটা সে কখনোই নিত না, বা ওই জিনিসটা আমার হাজবেন্ডের কাছ থেকে কখনোই পেতাম না। তো এটা নিয়ে আমার কখনো কোনো অভিযোগ ছিল না। আমার ফ্যামিলি থেকে আমার মাও ওরকম খুব একটা বেশি অভিযোগ কখনোই করতো না। আমরা 2 ভাই বোন, তো আমার ভাই ছোট, তো সেই হিসেবে ছোট ফ্যামিলি ছিলাম আমরা। আর এরপরে দেখা যায় আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে সেও হসপিটালে অ্যাডমিট থাকে। তো ওই সময় দেখা যায় মূলত ওইখান থেকে আমাদের ঝামেলাটা শুরু, মানে আমার হাজবেন্ডের সাথে আমার ঝামেলাটা শুরু। তো ওই সময় আমার হাজবেন্ড মানে আমার আম্মুকে যখন আমরা হসপিটালে অ্যাডমিট করি, তখন ডক্টর আমার আম্মুর কন্ডিশন দেখে বলতেছিল যে মানে পেশেন্টকে আসলে ওইভাবে করে আমরা যতই মানে ভালো ট্রিটমেন্ট দেই না কেন বা যেখানে আমরা নেই না কেন, সে আসলে ওইভাবে রিকভারি করতে পারবে না, তার ওটা সম্ভব না। তো এই কথাটা যখন আমি শোনার পরে আমি এত বেশি মেন্টালি ভাবে ডিপ্রেশনে চলে যাই যে আমি আসলে কি করব। কারণ আমি মূলত আমার বাবা মায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে আমার বাবার সাথে। তো আমার বাবা মৃত্যুর পরে তো আমি একেবারেই ভেঙে যাই, আমি পড়াশোনা করতে পারি না, কোনো কিছু করতে পারি না। এরপর আমার মায়ের এই অবস্থা, সেখানেও আমার একই সমস্যা যখন শোনার পরে। তো ওই মোমেন্টেও আমি আমার হাজবেন্ডের কাছ থেকে কোনো মেন্টালি সাপোর্ট বা কখনো কোনো কিছু ওরকম ভাবে পাইনি, যে সে আমাকে যে একটা থাকে যে আমি আছি বা তুমি কেন টেনশন করতেছো বা এই ধরনের কথা, কখনোই সে আমাকে ওইভাবে করে বলতো না, বা ওইরকম কোনো সাপোর্ট আমি তার কাছে পাইনি। এমনকি ওই সময় আমার আম্মু অসুস্থ, আমি মানে কোনো কিছু আমার ঠিক নাই, আমি 1 মাস মনে হয় আমি টানা ঘুমাতেই পারিনি। 1 মাস আমার কোনো ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, সবকিছু নষ্ট হয়ে গেছে। তো সেইখানেও ওই মোমেন্টেও সে আমার সাথে খারাপ ব্যবহার করতো। সেই সময় আমার তো একে মানসিক সমস্যা আমার মাকে নিয়ে, দ্বিতীয়ত সেও আমাকে অনেক মেন্টালি পেন দিত, অনেক মানসিক ভাবে অনেক কষ্ট দিত। তো যাই হোক, এরপরে আমি আমার আম্মু মানে এর 1 মাসের মধ্যে আমার আম্মু মারা যায়। তো মারা যাওয়ার পরে এরপরে আমার মানে ফ্যামিলি মেম্বার যারা, তারা সবাই আর কি বিষয়গুলো যখন দেখলো, মানে আমার রিলেটিভ যারা ছিল, আমার চাচা মামা, তো তারা বলতেছিল যে আসলে এখানে মানে যেহেতু এত প্রবলেম হচ্ছে, এখানে মনে হয় না ভালো কিছু হবে, তো আমরা এখানে আর কোনো মানে না করি। তো আমার হাজবেন্ডের সাথে আমার ওই সময় একটু সেপারেশন হয়ে যায়, আমরা 6 মাসের মতো সেপারেশন থাকি। এরপরে সে আবার বলে যে আমি না, ঠিক আছে, ঠিক করে নেই, আমি আসলে ঠিক হয়ে যাবো, যা ভুল হয়েছে আমি ঠিক করে নিব। এটা বলার পরে আমি আবার ঠিকঠাক করে নেই, সেটা আমার ফ্যামিলির মানে বিপক্ষে গিয়েই আমি ঠিক করি যে না, ঠিক আছে, আমি আরেকটা সুযোগ দিতে পারি, যে দেখি সে
কতটুকু কি মানে যেহেতু সে বলতেছে দেখি। তো সেই তাকে যখন আমি আবার আমরা মানে একসাথে হওয়ার পরেও সে সেম আবার 1 মাসের মধ্যে আবার সে পুরো পরিবর্তন, মানে তার ভিতরে কোনো পরিবর্তনই নাই, সে যেমন তেমনই। উল্টো হচ্ছে গিয়ে সেও তখন মানে তার ফ্যামিলি সহ আমাকে তখন মেন্টালি পেন দিত। এরপর আবার হচ্ছে কি মানে মনে হয় 6 মাসের মতো আমাদের একসাথে থাকা হয়েছে। এরপরে আবার আমার ফ্যামিলি থেকে সবাই বলতেছে আসলে এভাবে তো হচ্ছে না। মানে আমি আমার ফ্যামিলির সাথে বিষয়গুলো, ফ্যামিলি বলতে আমার মানে খালা মুনিরা যারা ছিল তাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করতাম, যেহেতু আমার মা নাই, আমি তো মায়ের সাথে বলতে পারতেছি না। তো আমার যে সমস্যাগুলো ছিল আমি এটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করতাম। যদি কখনো কোনো প্রবলেম মনে হতো তখন তারা আসলে বিষয়গুলো দেখে বলতো যে এটা তো হবে না, তাহলে তোমরা করো। তো এরপরে আমাদের আবার সেপারেশন হয়ে যায়। তো 2 বছর, প্রায় 2 বছর আমি তার সাথে সেপারেশনে আছি। এরপরে মানে তারা চাচ্ছিল, মানে আমার হাজবেন্ডের ফ্যামিলি বা তারা চাচ্ছিল যে জিনিসটা যেন আবার ঠিক হয়ে যায়। তারা অনেকবার করে বলছে আমাকে, কিন্তু আমি আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। এমনকি আমি চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড হয়তো বা আবার বলুক বা সে করুক, সেও আসলে ওইভাবে করে বলে না, আবার সে ছাড়েও না। মানে সে ওইভাবে করে কোনো দায়িত্ব নিতে পারতেছে না, সে যে ছেড়ে দিব সেই চিন্তা ভাবনাও সে করতে পারতেছে না। তো সেও হচ্ছে গিয়ে এরকম হওয়ার কারণে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। বাসা থেকেও তো কোনোভাবে সাপোর্ট দিতেছে না যে তুমি আবার যাবা বা আবার করবা। তো তারা বলতেছে না, তুমি গেলে নিজের মানে যাবা, তো এরপরে প্রবলেম হলে আমরা কোনো কিছু দেখতে পারবো না, আমরা কোনো কিছু করতেও পারবো না। তো তারপর ওইখানে শেষ। আমি আমার এখান থেকে মানে আমি তাদেরকে, আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই, পাঠিয়ে দিই কাগজ, কিন্তু এটা এখনো কার্যকর হয়নি। 1.5 মাস সময় আছে। তো এই কাগজটা যখন সে পাওয়ার পরে সে আমাকে আবার কল করে এবং সে আমাকে বলে যে আবার সবকিছু ঠিক করে নেওয়ার জন্য, এরকম কোনো কিছু যেন আমি না করি। তো আমি মানে তার এই কথার পরে সে বলতেছে যে সবকিছু মানে যেরকমটা বলে আর কি, যে ভুল হয়েছে বা আর হবে না কখনো, যা হয়েছে ভুলে যাওয়ার জন্য সে চেঞ্জ হয়ে যাবে, সবকিছু মানে সবকিছু ঠিকঠাক করে নিবে, এরকম আর কি বলার পরেও আমি এখন কোনো মানে ওনার কথায় দেখা যায় যে অনেক সময় মানুষের জীবনে ভালো সময় থাকে বা খারাপ সময় থাকে। তো আমি ভালো সময়গুলো দেখা যায় আমার মনে পড়ে, বা ওই সময় আমার মনে হয় যে আমি কি আসলে ভুল করতেছি কিনা, বা আমার যদি নেক্সট আবার কোথাও যাই বা কোনো মানে আমার যদি বিয়ে হয় তখন সে কি আসলে ভালো হবে নাকি এর থেকেও খারাপ হবে না কি হবে, আমি আসলে কোনো সিদ্ধান্তে নিতে পারতেছি না। তো এই বিষয়গুলোর কারণে আমি অনেক বেশি মানে মেন্টালি ডিপ্রেশনের মধ্যে থাকি। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারতেছি না, নিজের কোনো কিছু পড়াশোনা করতে পারতেছি না ঠিকঠাক ভাবে, মানে কোনো কিছুই আমার ঠিক হচ্ছে না। এমনকি আমি খুব বেশি রেগে যাই। আমার ভাই আছে ছোট একটা, তো আমি ভাইয়ের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করি, বা এরকম অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক মতো ঘুম হচ্ছে না, কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না। আমি কি করব, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমার ফ্যামিলি তো একেবারেই নিষেধ যে তুমি এটা করো না, কিন্তু মানে আমি কিছুতেই কিছু করতে পারতেছি না। আমি কোনো বুঝতে পারছি তুমি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছো ভীষণ ভাবে এবং একই জায়গায় মনে হয় ঘুরপাক খাচ্ছ। তুমি এখন কি করছো বর্তমানে? আমি পড়াশোনা করতেছি, আমি অনার্সে পড়তেছি। তোমার বয়সটা কত? আমার বর্তমানে হচ্ছে 23। আচ্ছা, ওকে। আর তোমার হাজবেন্ডের সঙ্গে কি যোগাযোগ হয়, কথাবার্তা হয়? হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছিল 2 সপ্তাহ আগে। উনি কল করেছিল আমাকে, মানে উনি ওই বিষয়টাই বলতেছে আমাকে যে সবকিছু ঠিকঠাক করে নাও। সেটা বুঝেছি, মানে কত ফ্রিকোয়েন্টলি কথা হয়? মানে তুমি 2 সপ্তাহ আগে কথা হয়েছে, বাট এমনি তোমরা মানে ঘন ঘন কথা বলো নাকি অনেকদিন পর পর কথা? আমার এখান থেকে আমি কখনো যোগাযোগের চেষ্টা করি না, তবে সে আর কি মানে আমাকে যদি না পায় দেখা যায় আমার ফ্রেন্ডকে কল দেয় বা এরকম। আচ্ছা আচ্ছা। তোমার হাজবেন্ড কি চাকরি করছেন নাকি ব্যবসা করছে? ব্যবসা। আচ্ছা, আর তুমি তো পড়ছো। হ্যাঁ, তো তোমার যেটা প্রশ্নটা যেটা করেছো যে তুমি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছো, যে তুমি কি আবার তার কাছে ফেরত যাবে ঠিকঠাক তার সঙ্গে মানে আবার চেষ্টা করবে কিনা আরেকবার, নাকি তুমি একবারে মানে জিনিসটাকে শেষ করে দেবে, এরকমই একটা ব্যাপার? এই দুটো সিদ্ধান্তের মধ্যে তুমি ঘুরপাক খাচ্ছো? হ্যাঁ ম্যাম, এইটা তো আছেই। সাথে হচ্ছে আমি খুব মানে আমি শুধু আমি অন্য কাজেও দেখা যায় আমি কোনো একটা কাজ করার পরে আমি মনে হয় আমি কি ভুল করলাম, এটা কি আমার ঠিক হলো নাকি, মানে সবকিছুতেই আমার এই সমস্যাটা হয়। এটা তোমার আগেও ছিল? হ্যাঁ, আমি কোনো কিছু যদি কেনাকাটা করি তখন আমার মনে হয় আমি কি এটা ঠিক করলাম কিনে নাকি ভুল করলাম, এমনও হয়।
আবার যে আর হাজবেন্ডের বিষয়টা এটা হচ্ছে কি আমার মনে হয় যে ওর সাথে আমার ভালো সময়ও মানে পার না করছি আমি। সেটা তো তোমার হচ্ছে বুঝতেই পারছি, কিন্তু তোমার এই সিদ্ধান্তহীনতার ব্যাপারটা আগে থেকেই ছিল তুমি বলতে চাইছো, তাই তো? ওকে, তো আমাদের আরো দুজন অতিথি আছেন তো আমাদের অনুষ্ঠানে যেরকম থাকে সব সময়, তুমি একটু লাইনে থাকো, ওদের কোনো প্রশ্ন আছে কিনা দেখি। হ্যাঁ, আমাদের বিরতির সময় হয়ে যাবে চট করে, তো একটু লাইনে থাকো কষ্ট করে। চিরঞ্জীব, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটু প্রশ্ন আছে। আচ্ছা, আপনার যে এই সমস্যাগুলো হচ্ছে এখন, মানে আপনি খেতে পারছেন না, তো আপনি তো লেখাপড়া করছেন, লেখাপড়া কি করতে পারছেন নাকি এখানেও মনোযোগ দিতে পারছেন না, লেখাপড়া করতে ভালো লাগে না, এই ব্যাপারগুলো কি সমস্যা হচ্ছে এখন? আমার হচ্ছে পড়াশোনা করতেছি, কিন্তু পড়াশোনা করতে ভালো মানে আমি চেষ্টা করি, আমি খুব ভাবে চেষ্টা করি আমি আমার পড়াশোনা সবকিছু ঠিকঠাক করার জন্য, কিন্তু আমি মনে রাখতে পারি না। আগে যেরকম আমি পড়লে আমার পড়া মুখস্থ হয়ে যেত, আমি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারতাম, কিন্তু এখন আমি যতই পড়ি আমার মনে হয় আমি পড়াটা ধরে রাখতে পারতেছি না। আমি পরবর্তীতে যখন পরীক্ষার সময় আমি সেইগুলো আমি আর মনে রাখতে পারি না, বা তার আগেই আমি সবকিছু ভুলে যাই, আজকে পড়লে কালকে ভুলে যাচ্ছি এরকম। আচ্ছা, ছোটবেলা থেকে কি আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেন, নাকি আপনার পরিবারের মানুষজন আপনার সিদ্ধান্তগুলো ওনারাই নিতেন? এবং সব সময় আমার মা বাবাই আমার সব সিদ্ধান্ত নিত, আমি কখনো নিতাম না। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে আপা, আপনাদের তো আপনি শেয়ার করছিলেন, আমি হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার পরিবার হয়তো আপনাদের অর্থনৈতিক সাপোর্টটা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছে, তো এই জায়গায় আসলে অর্থনৈতিক সাপোর্টটা আসলে কতটুকু আপনার কাছে মনে হচ্ছে যে এনাফ আছে আপনার কাছে? অর্থনৈতিক ভাবে সবকিছু আমার ফ্যামিলি থেকে আসতেছে, মানে আমাদের ব্যবসায় কিছু ইনভেস্ট করা ছিল, ওইখান থেকে আমার মান্থলি একটা মানে আপনি আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবেন, আপনার পড়াশোনাটা যতদূর পর্যন্ত সময় আপনার দরকার হবে অতদূর পর্যন্ত এই সাপোর্টটা পরিবার আপনাকে দেবে। ঠিক আছে, ডান। ওকে, সো তুমি খুব ভীষণ মানে একটা দ্বৈততার মধ্যে রয়েছো, তাই তো? মানে একটা হয় না যে আমরা একটা দ্বন্দ্বের মধ্যে থাকি, তুমি একটা দ্বন্দ্বের ভিতর দিয়ে যাচ্ছো। কোনো কিছু আমি এখন মনেও রাখতে পারি না, আমি মানে খুব বেশি ভুলে যাওয়ার সমস্যা হয়ে গেছে। আচ্ছা, একটা কথা একটু বলবে আমাদের, যেহেতু সময় বিরতির সময় চট করে হয়ে যায়, তোমার কি এমনি একটু খুঁতখুঁতে ভাব আছে? তুমি এই যে একটা জিনিস যেটা বলছিলে যে করার পরে তুমি অনেকবার চিন্তা করো, ঠিক করলাম না ভুল করলাম, এটা তোমার আগে থেকেই ছিল, তো একটু কি মানে তোমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে কিনা? মানে আমার তো কোনো সিদ্ধান্ত আমি কখনো নিতাম না, সবকিছু মা বাবা যেটা করতো ওইটাই মনে হতো ভালো। এখন সবকিছু যেহেতু একা করার লাগে, সেখানে আমার মনে হয় যে আমার কি ভুল হচ্ছে, কি মানে এই নির্দেশনা দেওয়ার মতো তো কেউ নেই এখন যে তুমি এটা করো বা ওইটা করো, এটা বা কোনো কিছু করতে গেলে খুব পারফেক্টলি করতে হবে, এরকম একটা ব্যাপার কি আছে? চেষ্টা করি যাতে যেন পারফেক্ট হয় বা ভালো হয়। চেষ্টা তো আমরা সবাই করি, তুমি একটু বেশি কষ্ট করে ফেলো কিনা ওই জায়গাটাতে? আমার মনে হয় পারফেকশনিজমের পেছনে একটু বেশি ছোটা হয় কিনা তোমার? না ম্যাম, এতটা না। ওকে, দ্যাটস গুড। তো ঠিক আছে, আমাদের বোধহয় আর কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, মানে তোমরা দুটো ভাই বোন, মা বাবা এত তাড়াতাড়ি চলে গেছেন, আমাদের সবার তরফ থেকে অনেক দোয়া শুভকামনা তোমাদের জন্য। অনেক ভালো থাকার চেষ্টা করো, আর কি, কিছু তো করার নেই, তোমরা নিজেরা একাই ন্যাভিগেট করছো। তো আমরা আলোচনা করছি, তুমি থেকো আমাদের সাথে, একটু পরে বিরতি হবে, প্রয়োজন হলে আমরা বিরতির পরেও আলোচনা করব। চিরঞ্জীব, যদি কিছু বলার থাকে চট করে। আচ্ছা, আমি বলে ফেলি। আচ্ছা, উনি যেটা বিরতির সময় হয়ে গেছে, শুনতে পেলাম না, 2 মিনিট আছে। আচ্ছা, তারপর বলি। আচ্ছা, উনি যেটা বলেছেন যে উনি বিয়ের ব্যাপারটা ছিল বাবা মারা যাওয়ার পরই বিয়েটা হয়ে যায়, যেটা আমি মনে করি ওই সময় বিয়ের জন্য উনি মানসিকভাবে কতটুকু প্রস্তুত ছিলেন এটা একটা বড় ব্যাপার ছিল। যেহেতু উনি পরিবারের সিদ্ধান্তেই সবসময় সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরিবার যেটা বলেছে উনি সিদ্ধান্ত সেভাবে নিয়েছেন। এবং আরেকটা, পরিবারের যাওয়ার আগে যে কিছু ব্যাপারে নিজেকে সিদ্ধান্তের ব্যাপার আছে, হাজব্যান্ডের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এই ব্যাপারগুলোতেও ওনাকে ফ্যামিলিগতভাবে ওইভাবে ওনার আগে থেকে প্রস্তুত করা হয়, হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পর হাজব্যান্ডের সাথে ছোটোখাটো ঘটনা ঘটে, কিন্তু সেসব ঘটনাগুলো যেন না বাড়ে এবং সেই ব্যাপারগুলোতে কীভাবে সাপোর্ট নেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা গেল যে মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে মাস ক্ষেত্রেও উনি ওইভাবে সাপোর্ট হয়তো পাননি। ও তো আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা বলেছেন, কিন্তু ওই যেটা হয়ে গেছে এটাতে কোনো সমাধান হচ্ছিল না। হাজব্যান্ডের সাথে কথা বলার পরে যেটা হচ্ছে, হাজব্যান্ড চেষ্টা করছেন কিন্তু উনি একটা পারছেন না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ওনার মধ্যে একটা মানে প্রফেশনাল হেল্পের ক্ষেত্রে ওনার এখানে কিন্তু ঘাটতি আছে। উনি এখানে কারো কোনো প্রফেশনাল হেল্পে যাননি, উনি খালি পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, ওদের সাথে কথাই উনি সিদ্ধান্ত নিতেন। এবং
এই সিদ্ধান্ত ক্ষেত্রে উনি কনফিউজ থাকতেন, কারণ উনি সিদ্ধান্ত নিতে গেলে উনি এই ব্যাপারে উনি একটা ডাউট কাজ করতো, যেহেতু উনি আগে সিদ্ধান্ত নিতেন না কখনো, কনফিডেন্সের ঘাটতি ছিল, এই জন্য উনি কিন্তু সবসময় সিদ্ধান্তহীনতার কারণে আরেকজন মানুষ কী বলছে সেটার উপরে উনি সবসময় বিশ্বাসের জায়গায় কাজ করতেন। এবং ওই সেপারেশনের ব্যাপারটা কিন্তু ওইভাবেই হয়েছে, এমন না যে উনি সেপারেশন যেতে চেয়েছেন। পরিবার মানুষজন বলছে যে এখানে তো সমস্যা হচ্ছে, সেপারেশন যাও, কিন্তু পরিবার মানুষ কেউই এখানে প্রফেশনাল হেল্পের কোনো কথা বললেন না, হচ্ছে না সমস্যা, সবসময় সেপারেশন ডিভোর্সের দিকেই আশেপাশে মানুষ চলে যান। যেখানে প্রফেশনাল হেল্প নিলে হয়তো এই জায়গাগুলো আরও দক্ষতার সাথে হয়তো সমাধান করা যেত। বিশেষ করে হাজবেন্ড যেটা বলছেন যে আমি এটা পারছি না, আমি চেষ্টা করছি, উনি আবার আগের মতো হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যেমন বলি যে ব্যক্তিত্বের জায়গা কিন্তু এত সহজে পরিবর্তনশীল না। এখানে যদি প্রফেশনাল হেল্প না নেওয়া হয় তাহলে ব্যক্তিত্বের জায়গাগুলো কিন্তু একটা রিলেটিভলি পারমানেন্ট কিন্তু চেঞ্জ হবে না, সাময়িকত সময় চেঞ্জ হবে, যেটা কিন্তু পরবর্তী উনি দেখেছেন 1 মাস পরে যেয়ে কিন্তু আগের পর্যায়ে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে উনি যদি একটু প্রফেশনাল হেল্প নিতেন, বা এই ক্ষেত্রে উনি যদি হয়তো আরও এখানে হয়তো এই আজকে যেভাবে উনি ফোন করলেন একটা গুরুত্ব সহকারে মনোযোগ দিলেন, এইভাবে যদি উনি আগের থেকে একটু চিন্তা করতেন তাহলে হয়তো এই সিচুয়েশন জায়গাগুলোতে হয়তো আরও ভালোভাবে ডিল করা যেত। তারপর উনি যে যোগাযোগ করেছেন ওনাকে ধন্যবাদ। তো আমি মনে করি যে আজকের দিনগুলোতে উনি যেহেতু এখনও সময় আছে ডিভোর্সে কী করবেন না করবেন, আমাকে হাজব্যান্ডের সাথে বসে ওনার যদি দুজন মিলে সেশন কন্টিনিউ করা যায় তাহলে আমি মনে করি এখানে উনি সমাধান। তার উপর উনি কিছুখানি বিষণ্ণতা আসতেছে, ঘুম হচ্ছে না, কাজকর্ম করতে পারছেন না, সেক্ষেত্রে উনি যদি সাইকিয়াট্রিস্টকে তার কিছু ওষুধ কন্টিনিউ করেন, দুইটা মিলে চিকিৎসা হয়, তাহলে উনি এখান থেকে সহজে আমি মনে করি বের হতে পারবেন। ওকে, আমরা ছোট্ট করে বিরতি থেকে ঘুরে আসি, সময় হয়ে গেছে বিরতির। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি বিরতিতে, বরাবরের মতো ফিরে আসবো একটু পরেই। সিনরা আমি এখন কি করব অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনরা আমি এখন কি করব অনুষ্ঠানে, আর আমরা যে বিষয় নিয়ে কথা বলা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে একাকিত্বে ভোগা এবং একা থাকা কি একই জিনিস কিনা, আর আমরা কেন একাকিত্বে ভুগি সেটা নিয়ে আমাদের একজন অতিথি কিছুটা বলতে পেরেছে, আরেকজন অতিথি অতটা বলতে পারেনি। বাট আমাদের বিরতির আগে একজন দর্শক বন্ধু কল করেছিল, ওর কথাটা নিয়ে আমাদের একজন অতিথি কিছু একটু বলতে পেরেছেন, আর অন্য অতিথি এখনও বলতে পারেনি। আমি একটু তার কাছে যাচ্ছি, তো ওই দর্শক বন্ধুর ফোনটা নিয়ে একটু আলোচনা করবে তারা। না আচ্ছা, এখন কি আমরা ফোন শুনবো নাকি ওনার সাথে আমরা কমিউনিকেট করব? ওকে, না ও তো ছেড়ে দিয়েছে। ওকে, যিনি ফোন করেছিলেন আমি আসলে শুনছিলাম এবং আমি আপনার কষ্টটা অনুভব করার চেষ্টা করছিলাম যে বাবা মারা গিয়েছে এবং তার কিছুদিন পরে মা মারা গিয়েছে, বেশ বড় অল্প একটু গ্যাপের মধ্যে মা মারা গেছে, একটু গ্যাপের মধ্যে মা মারা গেছে এবং ওই সময় উনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। এবং এই যে বড় জীবনের দুইজন বট ছায়ার মতো যে দুইজন ছিল ওনার জীবনে, সেই মানুষগুলার একসাথে হারিয়ে ফেলা খুব অল্প সময়ের ব্যবধানে, এটা ওনার জন্য খুব ভীষণ বড় একটা লস। এই লসটার মধ্য দিয়ে যেতে না যেতেই ওনার আসলে যার সাথে বিয়ে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আপনার কাছ থেকে যখন শুনছিলাম যে উনি কোনোভাবে মানসিক সাপোর্টটাও দিচ্ছে না আপনাকে এবং কোনো অর্থনৈতিক সাপোর্টটাও ঠিক সেভাবে দিচ্ছে না। তো সেই জায়গায় আসলে আপনার যে একটা বিবাহের মধ্যে যে ধরনের চাহিদাগুলো সাধারণত থাকে, সেই চাহিদাগুলো আসলে কতটুকু পূরণ হচ্ছে এই জায়গাটা একটু ভেবে আপনি দেখতে পারেন। কারণ আপনি যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আমি কি আসলে সম্পর্কটা আবার কন্টিনিউ করব কি করব না, ঠিক এই মুহূর্তে যে ডিলেমাটার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, কারণ আপনার কাছে মনে হয়েছে যে অতীতে কিছু ভালো সময় কাটিয়েছেন, সেই জায়গা থেকে হয়তো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে আবারও হয়তো এই মানুষটাকে সুযোগ দিলে হয়তো সেই সম্পর্কটাকে আবারও সে নতুন করে আপনি যেইভাবে চাচ্ছেন সেই চাওয়াগুলো হয়তো পূর্ণ হতে পারে। কিন্তু সেখানে একটু দেখতে হবে যে আসলে এই মানুষটাকে শুধু প্রমিস করছে কিনা, হ্যাঁ, এই মানুষটার মধ্যে কি আসলে সেই পটেনশিয়াল বা সেই ক্যাপাবিলিটি আছে কিনা, সে দায়িত্ব নিতে পারে কিনা। হ্যাঁ, এই জায়গাটা একটু ভেবে দেখেন। এবং এই সম্পর্কে আরেকটু কাজও আপনি করতে পারেন যে এই সম্পর্কে আপনি যখন ছিলেন এই সম্পর্কে আপনি কি কি পেয়েছেন এবং কি কি পাননি, আর সম্পর্কে যদি না থাকেন তাহলে আসলে কি কি পাবেন এবং কি কি পাবেন না, এইভাবে একটু হয়তো নিজের সাথে বোঝাপড়া করে দেখতে পারেন। এবং এর পাশাপাশি আমি একটা জিনিস বলবো যে এই মুহূর্তে আসলে নিজের প্রতি মনোযোগী হওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন। বিশেষ করে নিজের পড়াশোনাটা চালিয়ে যাওয়া এবং পড়াশোনাটার পাশাপাশি নিজের মনের যত্নটাকে একটু করা। মনটা যখন খুব অশান্ত হবে, বেশ কিছু মাইন্ডফুলনেস এক্সারসাইজ আছে বা গ্রাউন্ডিং এক্সারসাইজ আছে, এগুলো যদি একটু ইউটিউবে লিখে আপনি সার্চ দেন তখন হয়তো মনটাকে একটু শান্ত করার কিছু টেকনিক আপনি শিখতে পারবেন। এছাড়াও যদি মনে হয় যে একদমই আপনি পারছেন না, তখন হয়তো আপনি কোনো একটা প্রফেশনাল কারো হেল্প নিতে পারেন। হ্যাঁ, সেটাই তো মানে সেটাই, মানে ওকে
যত্ন করতে ওনার হবে জীবনের আর কি। সিদ্ধান্তটা আসলে তো ওনাকেই নিতে হবে। সেটাই। হ্যাঁ, এই সিদ্ধান্তহীনতা আসলে এখন একটু, যখন আমরা এরকম একটা ডিভোর্স প্রসেস বা ডিভোর্সের মধ্য দিয়ে যাই, এটা তো একটা সেটাই। ট্রানজিশন, এরকম একটা ট্রানজিশন ফেজের ভিতর দিয়ে যাওয়ার সময় কিন্তু ভীষণ রকমের একটা কষ্ট ভয় হয়। কাজ করে ভবিষ্যতে কি হবে। আমরা একটা ফোন নিয়ে আসি। Sure. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের অনুষ্ঠানে কথা বলতে চাই। কার সঙ্গে? এর আজকে যে এটা বিষয় নিয়ে একাধিত্ব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিষয় নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে, হ্যাঁ, শুনছি আমরা। আমি আমার বয়স 45 বছর। হুম, আমি বিয়ে করছি 2006 সালে। আচ্ছা, তখন আমি 2013 সালে রেজিস্টার প্যারালাইসিস হয়ে যাই। 2013 সালে কি হলো? রেজিস্টার প্যারালাইসিস। ও আচ্ছা, ব্রেন স্ট্রোক করে প্যারালিসিস হয়ে গেছে। আচ্ছা, তারপরেও আমার সংসার মোটামুটি অনেক ভালো চলতেছে। হুম হুম আমার শ্বশুর সৌদিরও ছিল। হুম এখন উনি থেকে আইসা দেখে আমার মানে ঠিক মতো হাঁটতে পারি না। হুম হুম, এই জন্য উনি ওনার মেয়েরে আমার কাছে রাখবে না। আচ্ছা, তো উনি অনেক বুঝাইতে এক সময় আমার ওনার মেয়েরে মানে আমার ওয়াইফকে হ্যাঁ হ্যাঁ, উনি ওই জায়গায় নিয়ে গেল। আর আমার ছেলেটা আপনার যখন 5 পাস করতে, তখন আমার নানি বাড়িতে আমি 6 ভর্তি করেছিলাম। ওই সুবাদে আমার ওয়াইফ খালি বাড়ি দিয়ে থাকতে, তারপরে আমার কাছে থাকতো না। আমি যদি ঠিক মতো হাঁটতে পারি না, কথা বলতে পারি না, বা রান্না করে খাইতে পারি না, ওই দিকে তার কোনো চিন্তা ছিল না। আচ্ছা আচ্ছা, চিন্তা ছিল না। এরকম করতে করতে অনেক দিন গেছে। এক সময় আমি চিন্তা করলাম যে আমার একটা ছেলে ছিল, পরে আমি ভাবলাম যে আমার একটা সন্তান নেই, অথবা এই সন্তানটা নিলে সে আমার পরিবর্তন হইতে পারে। আরেকজন সন্তান নিলে কি হবে? পরিবর্তন হইতে পারে, পরিবর্তন হতে পারে। আচ্ছা আচ্ছা, সে তো আমার কাছে আসে না। হুম, তারপরে আমি তার সাথে বললাম, বলে একটা সন্তানের জন্ম চেষ্টা করলাম। আল্লাহর রহমতে একটা সন্তানও হলো। হুম, আমার শ্বশুর ওই সন্তানটা তো মানে নষ্ট করার জন্য চেষ্টা করছিল। আমার ওয়াইফ আর এটা নষ্ট করেনি। ওয়াইফ চায়নি সেটা করতে। না, তো আমার দুনিয়াতে আমার মেয়ে, আমার একটা মেয়ে দিছে 2016 সালে। আচ্ছা, 2016-তে মেয়ে দিছে, মোটামুটি ভালো চলছে। লাস্ট ইয়ার আবার 18 সাল থেকে আমার ওয়াইফ আর আমার কাছে থাকে না, খালি ওই জায়গায় থাকে, মানে বাড়িতে থাকে। তার বাবার একই কথা, এই বাতে তার মেয়ে দিন যেত না। এরকম করতে 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 এরকম আমার কাছে মানে 1 মাস থাকলে ওই জায়গায় 11 মাস থাকে। তা আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। আমি না রান্না করতে পারি, না খাইতে পারি। আমার একাকিত্ব জীবন দায় আর সহ্য হয় না। এখন তারা খালি আমি তালাক দিতাম। আমি তালাক দিই না। লাস্টে আপনার 2021 সালে আমার একটা চিঠি লিখে দিয়া মোরা চলে যায়। চিঠি লিখে দিয়ে চলে যায় যে সে আর কোনোদিন আসবে না আমার কাছে, এরকম লিখে চলে যায়। পরে 2022 সালে 22-এরও লাস্টের দিকটা মানে ওর চাচা আমার এক কাজে বসে নিয়ে মানে অনেকটা জোর করেই প্ল্যান করায়। আচ্ছা, হ্যাঁ, তারপরে সে আমারে তারা বলতেছে তুমি তালাক দিয়ে দিচ্ছ, তোমার সম্পর্ক নাই। আমি প্রথমেই বলছি দেখেন আমি ঠিকভাবে তালাক দিই নাই। সে আমার চাচা শ্বশুর আমার নিয়ে গেছে। সে আমার অনেক জোর জোর করে আমার আবার অনেক বদনাম করিয়া তাদের কাছে আমার সই করতে বাধ্য করছে। এটা তালাক হয় নাই, কিন্তু তারা মানে না। হয় তালাক হয়েছে, তালাক হয়ে গেছে, এটা মেনে নেওয়া সম্ভব না। এমন করতে করতে আর সে আসে না। কিন্তু সে এক জায়গায় প্রেম করতো, সেটা আমি জানতাম। পরে লাস্টে তাদের বিয়ে হয়েছে, গোপন রাখছে। গোপন রেখে
পরে আমার কাছে আসে না, আমি একা। পরে আমার মনে একটা বিয়ে করাইছে। ওই বিয়েটা আমার শেষ ছিল না, মেয়েটা ছিল পাগল, ওটা তারা গোপন রেখে আমার কাছে বিয়ে দিয়েছিল। পরে আবার যারা বিয়ে দিচ্ছে তাদের অনুমতিতে আবার মেয়েরে ডিভোর্স দেওয়া হয়েছিল। মেয়েটা মানে তো তার ইয়ে হয় নাই, সংসার করা হয় না আমার। আচ্ছা, ওদিক দিয়ে আমি একাত্রিত হয়েছি না আমার ওয়াইফরে আমি আনার জন্য। তার তো বিয়ে হয়েছে জানি, কিন্তু তার যেই ছেলে হয়েছে ওই ছেলের আগে সংসার আছে, ওই লোকটায় আপনার আগের বউ ছেলে মিলিয়ে থাকে। আর আমার যে ওয়াইফ ছিল সে তার বাপের কাছে থাকে আমার ছেলে মেয়ে নিয়ে। আচ্ছা, এখন আমার ছেলে আমি আমার লেখাপড়ার যত খরচ আছে ছেলে মেয়ের সম্পূর্ণ খরচ আমি দিই। আচ্ছা, আমি দিয়া লেখাপড়া করাই। তো আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছে, তখন সেনাবাহিনী চাকরি হয়েছে। আমি সবকিছু দৌড়ে দৌড়ে আমি সব করছি। আমার শ্বশুরে এটা এই কাজটা করলো কি, সে যেন আমার দিকে না আসে, এই জন্য আমার অগোচরে তারা সৌদির ব্যবস্থা করলো। আমার শ্বশুর সৌদি থাকে, আমার শালা সৌদি থাকে, আমার দুই দাঁড়া সৌদি থাকে। তারা ব্যবস্থা করলো, ব্যবস্থা করে আমারে যাওয়ার কদিন আগে জানালো যে সৌদি আরব চলে যাবো, তার জন্য দোয়া করো। পরে আমার ছেলে আমি গেলাম যে সত্যি, পরে হ্যাঁ করলো, আব্বা আমি যাবো গা, যে আমি আর দেশে থাকতাম না, আমার ভালো লাগে না। মানে সে এই জন্য ভালো লাগে না বললো, মানে আমি একটা বিয়ে করছি, ওর মা প্রেম করে বিয়ে উঠে, তার বন্ধুরা তারে নিয়ে অনেক মানে হাসাহাসি করে। এই জন্য হ্যাঁ সেনাবাহিনীর চাকরিও ফলাইতে আর নানার কথায় ওই জায়গায় চলে গেল। মানে হ্যার মনে অনেক কষ্ট, আমি এই জিনিসটা বুঝতে পারছি। ওরা আমার জ্বরে যাওয়ার আগে খুব কাঁদছিল এবং বলছিল যে আব্বু তোমরা কি করলা, তোমরা এই যে কাজটা করলা, এরা আমি তো কোনো জায়গায় মুখ দেখতে পারি না। আর মেয়ে তো ছোট, মেয়ে তো আর এগুলো বলতে পারে না। আমার তো 9.5 বছর বয়স। ছেলেটার বয়স কত এখন? আমার ছেলের বয়স এখন 17 বছর। আচ্ছা, হ্যাঁ, তাই পরে আমি আমার ওয়াইফে আনার জন্য অনেক চেষ্টা করতেছি, আমার বাড়ি থেকে অনেক লোকজন পাঠাই যাচ্ছি, কিন্তু সে একই কথা কোনোভাবেই সম্ভব না। এবং তার বাবায় মানে আমার কথা বললেই আমারে খুব মানে বকাবকি করে, এবং তাদের বাড়ির আশেপাশে কোথাও আমার দেখলে মানে মেরে লেবো ধরে দেবে এরকম অনেক কথা বলে। এবং মাঝখানে কিছুদিন আগে এই 20 থেকে 25 দিন আগে আমার চাচার শ্বশুরে আমারে খুব বকাবকি করছে। মানে একই কথা, আমি আমার চেষ্টা হলো আমার ওয়াইফরে আমি আবার নিয়ে যাবো। এই জন্য আমার ছেলে মেয়ে আসছে, আমার জন্য না হোক, আমার ছেলে মেয়ের জন্য কোনোদিন কোনো লোকের কাছে ছোট না হয় যে তোর তোর মা বাবা যে এরকম করে ডিভোর্স হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এরকম মানে কেউ না বলতে পারে, কিন্তু আমার ওয়াইফ সেটা বুঝতে চায় না। সে বুঝতে পারে কিন্তু চায় না, এখন চায় না। সে একই কথা, যে লোকের কাছে বিয়ে হয়েছে সে তার মাথার উপর থাক, আমি এখানেই থাকবো। আসলে তো সেই লোকের কাছে থাকতেছে না, সে তার বাপের বাড়ি থাকছে, এবং ওই লোকের ছেলে মেয়ে নিয়ে ওই জায়গায় আছে, মানে তার সাথে কোনো সম্পর্ক নাই। তারপরেও সে আমার কাছে আসতে চাচ্ছে না। একই কথা যে আমি প্রতিবন্ধী। আমার শ্বশুরের কথা হলো, আমার ভাইরা কিছুদিন আগে বলছিল যে আব্বা যে যাই হোক আপনি দুলাভাইয়ের কাছে আবার পরে ফেরত দেন, যে আপনারা তো অনেক চাপ দিয়ে এই কাজটা করছেন, এটা তো আমি সাক্ষী, এবং আমি একজন জামাই। আচ্ছা, আমার মনে হয় আমরা ডায়লগ গুলো বাদ দিয়ে বলি, একটু জানতে চাচ্ছি যে আমাদের কাছে প্রশ্নটা একটু করে ফেললে ভালো হয়। এখন হলো আমি তো একা, আমি একবারে একা, সারা রাত্র ঘরে বসে বসে একান্তি। এখন আমার ছেলে মেয়ে আমার কাছে নাই, না স্ত্রী নাই, তখন আমি কি করব? আমার জীবনটা এই ঘরে একা রান্না করে খাইতে পারি না, না সন্তান পাইতেছি, না
পাইতেছি, আমি একা একা ঘরে বইয়া বইয়া কান্দি আর অসুস্থ হয়ে যেতেছি। এখন আমি কি করবো এই মুহূর্তে? এমনি উপার্জনের কোনো মানে আছে, সোর্স আছে কোনো উপার্জন এখন আমি আপনার এই সিদ্ধ করে বাজারে বসে বসে কিছু ডিম বেশি ওটা দিয়ে আমি চলি। ও, ওটা দিয়ে তো বেশি উপার্জন তো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু মানে তেমন উপার্জন হইতেছে না। কিন্তু ওই যে আমার ছেলে সৌদি আরব চলে গেছে, এখন আমি কিছু যে ইনকাম করি, আমার ছেলে কিছু কাজ করে, আবার আমার ওয়াইফে আমি সিন্ডিকেট শিখেছিলাম, তো তার কিছু ইনকাম হয়, তার মোটামুটি ভালো ইনকাম হয়। কিন্তু ওয়াইফ তো রাজি হচ্ছে না, তাই না? না, ওয়াইফ কোনোভাবেই রাজি হইতেছে না যে আসবো। খালি একই কথা, আমি প্রতিবন্ধী মানে তারা এই বাজে ওদিন যেত না। সেটাই মানে এই 10 বছর আসতে থেকে মানে লাস্ট 21 সালের গেছে তো প্রায় 5 বছর আমি একাকিত্ব ভাবে আসছি। একা একা জীবন থাকতে থাকতে আমি পাগলে দিতেছি। আমি কি করবো? আমি কোনো রাত্র হলে আমি কান্নাকানি করি, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সবার জন্য আমি কান্নাকানি করি। তোমাদের কোনো প্রশ্ন আছে না? আমরা আলোচনা করব। এখন আপনারা যদি আমার একটা একটু লাইনে থাকতে হবে কষ্ট করে। আমাদের একজন অতিথির আমার একটা প্রশ্ন ছিল, এই মুহূর্তে কি আপনার পরিবারে আর কেউ নেই? আপনি কি একদমই একা থাকছেন, নাকি পরিবারের আরো কোনো মানুষ আপনাকে দেখাশোনা করার জন্য আছে? আমি একবারে একা। আপনার ভাই বোন, আপনার মা বাবা? ভাই বোনেরা আছে, কিন্তু তারা তাদের সংসার নিয়ে আসছে, মানে আমার দিকে ফিরেও তাকায় না। ও একেবারে একা। কোন প্রশ্ন? আমার প্রশ্ন আছে আপনার কাছে। তো আপনি তো এখন একাকী আছেন, তো আপনার এই একাকিত্ব তো দীর্ঘদিন ধরে, তো এই একাকিত্ব থেকে কি আপনার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে নিয়ে যায় না কেন, বা মনে হয় পৃথিবী চলে যাই, কখনো মনে হয় কিছু আত্মহত্যা চিন্তা মাথায় আসে, বা খুব ছোট ছোট মনে হয়, আয়োজনের সাথে মনে হয় যে আমার জীবনটা এরকম হলো কেন, এইভাবে কি নিজেকে দোষারোপ করেন, বা এরকম কি নিজে খুব ছোট লাগে, বা খুব মনে হয় যে আমার পৃথিবীতে কোনো দাম নাই, পৃথিবীতে চলে গেলেও আমার কোনো যায় আসে না কারো, এরকম কি মনে হয় কিনা আপনার মধ্যে? হ্যাঁ, এমন মনে হয় যে আত্মহত্যার কথা বললেন, এরকম ভাবছি। তারপরে মাঝে মধ্যে এই যে আপনি যা যা বলছেন, এরকম মানে সবসময় মনে হয় যে আমি কেন আল্লাহ আমার নেয় না, এরকম বলি। এবং আমি বলি যে আমি প্রতিবন্ধী, এরকম প্রতিবন্ধী লোকের আল্লাহ কথা শুনে আমার আল্লাহ তুমি নিয়ে যাও, এরকম সবসময় বলি। আপনার সন্তানদের সাথে কি আপনার যোগাযোগ আছে? তারা কি আপনার সাথে ফোনে কথা বলে? আমার সন্তানদের সাথে যোগাযোগ হয়। আমার ছেলে মেয়েরা 2-3 পর পরে আমার কাছে আসে আমার কাছে থাকে। তারা তো আপনাকে গুরুত্ব দিচ্ছে, তারা তো আপনাকে ভালোবাসে তাহলে অনেক। ছেলে মেয়েরা আসে, কিন্তু ওরা আইতে মানে ঠিক মতো আইতে দেয় না। মেয়েরা তো ছোট, মেয়েরা দিয়ে আনতে হয়, আর ছেলে তো এখন সৌদি আরব নিয়ে গেছে, এখন তো তাদের কাছে আমার কাছে কোনো টাকা পয়সাও পায় না। অনেক অনেক ধন্যবাদ। অনেক আমাদের তরফ থেকে আমরা সবাই খুব সমব্যথী হচ্ছি। খুব কষ্টের একটা জীবন বোঝা যাচ্ছে, এবং শরীরটাও ভালো না, ইনকামও নেই তেমন কিছু, বাচ্চারাও কাছে নেই, ওয়াইফও কাছে নেই। এর চেয়ে বড় কষ্ট তো আর কিছু হতে পারে না। তো আমাদের সবার দোয়া থাকলো। কেমন? আমরা আমাদের অতিথিরা আলোচনা করবে, একটু শুনলে ভালো হয়। আমরা খুব ভালো অনুভব করছি ওই জায়গাটাতে, যে আমাদের প্রোগ্রামটা দেখে প্রশ্নটাও যে করার ইচ্ছে হয়েছে, এটাকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই। অনেক ধন্যবাদ। আবারও বলবে। আমি শুনছিলাম, এবং আমি আসলে মানে চিন্তাও করতে পারছিলাম না যে এরকম একটা জীবন কিভাবে আপনি যাপন করছেন, এবং দীর্ঘমেয়াদী আপনি এই জীবনটার সাথে যুদ্ধ করে টিকে আছেন। একটা জায়গা আমার মনে হয়েছে যে আপনি বারবার আশা করছেন যে আপনার ওয়াইফকে ফিরিয়ে আনবেন। আসলে কাউকে তো জোর করে সংসার করানো যায় না, এবং উনি বারবারই জানাচ্ছে যে উনি এই সংসারে ফিরে আসবে না, কিন্তু আপনি সেই আশা করছেন এবং তাকে নানানভাবে অনুনয় বিনয় করছেন। এতে করে আপনি কিন্তু আরও বেশি কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, তো আপনি হয়তো মনে করছেন যে ওয়াইফ যদি ফিরে আসে তখন হয়তো আপনার লাইফটা অন্যরকম হবে, জীবনটা অন্যরকম হবে। সেটা হলে সত্যিই ভীষণ মানে ভালো হতো, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে ওয়াইফ আসবেন, এবং তাদের পরিবার থেকেও নানাভাবে চাপ দিচ্ছে যে ওয়াইফ যেন কোনোভাবে আপনার সাথে
আর যোগাযোগটা না রাখে। জীবনে এরকম অনেকটা সময় আসে যে আসলে অনেক ভালোবাসা দেওয়ার পরেও কিন্তু অনেক সময় ওই পাশ থেকে সেই প্রতিদান স্বরূপ ততটা ভালোবাসা আমরা পাই না। হ্যাঁ, এটাও জীবনের একটা কঠিন বাস্তবতা। এই বাস্তবতাটাকেও যদি একটু কষ্ট হলেও মেনে নেওয়া যায়, হ্যাঁ, এবং নিজের এই যে আপনি যখন বাজারে ডিম বিক্রি করছেন, এই ডিম বিক্রি করার সুবাদে হয়তো আপনার আরও অনেক মানুষের সাথে কোনো বন্ধুত্ব করা যায় কিনা, বা আপনার এই অবস্থাটা জেনেই আপনার সাথে কেউ আপনাকে সঙ্গী হিসেবে কেউ নির্বাচন করতে চায় কিনা, সেই জায়গাটাও আপনি একটু ভেবে দেখতে পারেন। এবং নিজের শরীরটা কিভাবে আর একটু ভালো রাখা যায়, নিজের মনটাকে আর একটু কীভাবে ভালো রাখা যায়, সেই জায়গাগুলো নিয়ে যদি একটু চিন্তা করেন। আর ছেলে মেয়ের সাথে তো যোগাযোগ আছেই, কিন্তু যে মানুষটাকে আসলে পাওয়া যাবে না সারাটা জীবন ধরে, যদি আপনি তাকে পাওয়ার আশায় অপেক্ষা করে থাকেন, নিজেকে আপনি শাস্তি দিচ্ছেন। হ্যাঁ, তো আপনিও আসলে ভালোবাসার যোগ্য একজন মানুষ। প্রতিবন্ধকতা তো আসলে আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা অনেকেরই থাকে, তো সেইটা যখন আপনি প্রতিনিয়ত ওই পাশ থেকে শুনছেন, সেটা নিশ্চয়ই আপনার জীবনের কষ্টটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। তো জীবনটা যেটুকু আছে সেইটুকু নিয়ে আসলে কিভাবে ভালো থাকা যায়, এইটা একটু চেষ্টা করতে হবে। আমি ওনার কথাগুলো শুনলাম, এবং যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কি, যেমন স্ট্রোকের পর থেকে আসলে পরিবার ওনার প্রতি যে নেগলেক্টেড আচরণটা ছিল, এবং একসময় ওয়াইফ চলে যায় এবং তার শ্বশুরের ইনফ্লুয়েন্সে, এবং সেক্ষেত্রে তার ওয়াইফও ওই ব্যাপারে তার বিবেক বিবেচনার ব্যাপারগুলো, আমি মনে করি এই ব্যাপারে উনি ওইভাবে সিদ্ধান্ত নিতে পারেননি, যে কোনো কারণেই হোক। তবে যেহেতু আপনি নিজেকে এখন বেঁচে আছেন, এবং আপনি যেহেতু আপনার সন্তান আপনাকে ভালোবাসে, সন্তানরা আপনাকে যোগাযোগ রাখে, অনেক সময় হয়তো আসতে পারে না বা আসতে দেয় না, কিন্তু এটা তো ঠিক, আপনার সন্তানের কাছে কিন্তু আপনার মূল্য অনেক বেশি, এবং সন্তানের কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, এবং হয়তো বড় হলে তারা হয়তো আপনাকে এই কেয়ার বা যত্নের জায়গাটা হয়তো তারা তখন করবে। কিন্তু এখন আপনার ওয়াইফের সাথে আপনার যে রিলেশনের জায়গাটা, এখন তার ভিতর থেকে সেই আন্তরিকতা যদি না থাকে, তাহলে এখানে আসলে আপনার পক্ষে তাকে আপনি যত এক্সপেক্ট করবেন, আশা করবেন, ততই কিন্তু আপনার কষ্টের জায়গাটা বাড়বে, এবং তখন কিন্তু আপনার মধ্যে নেতিবাচক চিন্তাগুলো, আপনি যে একটু আগে বললেন যে আপনার আত্মহত্যার কিছু চিন্তাও আসে, এটা কিন্তু তখন বাড়বে আরও। তখন মনে হয় আমাকে কেউ নেগলেক্ট করছে, আমাকে কেউ দাম দিচ্ছে না, আমাকে ভ্যালুয়েবল মনে করছে না। কিন্তু ভ্যালুয়েবল মনে করছে না আপনি ওয়াইফ, বাচ্চারা কিন্তু ভ্যালুয়েবল ঠিকই মনে করছে, তারা কিন্তু ঠিকই ভালোবাসছে। তাহলে আমি যদি একজনের কথায় আমরা জেনারেলাইজ করে ফেলি কেউই ভালোবাসে না, তাহলে কিন্তু আমার আচরণটা ভিন্ন হয়ে যাবে। কিন্তু আমি যদি মনে করি যে একজন না করলেও অন্যরা কিন্তু আমাকে ভালোবাসছে, এবং আপনার কিন্তু হয়তো ভাই বোনরা হয়তো যোগাযোগ করছে না, আপনি দেখেন এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার কাছে বসে, আপনাদের কথা বলে, এবং তাদের সাথে আপনি একটা সুন্দর সম্পর্কের জায়গাগুলো তৈরি করা যায়। মানে কি নেই সেটা না, কি আছে সেটা নিয়ে আমরা যদি এগোতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎ যে সময়টা আছে আপনার জীবনে, সেটাও হয়তো অন্যভাবে কাটানো সম্ভব। এবং জীবনের ক্ষেত্রে কিন্তু মানে যুদ্ধে হেরে যাওয়াটা আসলে জীবনের লক্ষ্য না, যুদ্ধে আমাদের জিততেই হবে। এবং আমার এই জায়গা থেকেও আপনাকে সামনে এগিয়ে যাওয়াটাই আপনি মনে করি এটা আপনার একটা পরীক্ষা। আপনি এইটাতে, আমি আশাবাদী আপনি এটা থেকে এগোতে পারবেন। কারণ দেখেন, আপনি স্ট্রোকের পরে কিন্তু আপনি থেমকে যাননি, আপনি বাসায় শুয়ে থাকেননি, আপনি কিন্তু ঠিকই ডিম হলেও বিক্রি করেছেন। তার মানে আপনার মধ্যে কিছু হলেও ভিতরে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা জেদ আছে, বা আপনি কিন্তু সামনে যাওয়ার একটা ইচ্ছা আছে, যেইভাবেই হোক আপনার সন্তানের সাথে যোগাযোগ কিন্তু আছে। তো আমি মনে করি এই ক্ষেত্রে কিছুটা যদি আপনি মনে হয় যে আপনি পারছেন না, বা অনেক সময় কষ্ট পাচ্ছেন, মানে সেক্ষেত্রে কিছুটা যদি আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন, অনেক সময় অনলাইন ভিত্তিক এখন কিন্তু কিছু কাউন্সিলিং সেবা নেওয়া যায়, সেক্ষেত্রে যদি আপনি এইভাবে নিতে পারেন, তাহলে কিছুটা আপনি মানসিক ক্ষেত্রে দেখাতে পারবেন, কিছু সাপোর্ট পাবেন, সেটা হয়তো আপনার ভবিষ্যতে আপনাকে আরও ভালো রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করবে। এবং খাওয়া দাওয়া, অন্যান্য ব্যাপারগুলো কীভাবে যান্ত্রিকভাবে করা যায়, হয়তো আপনি অনেক ক্ষেত্রে শারীরিক অক্ষমতার কারণে করতে পারবেন না, কিন্তু এখন যন্ত্রের কারণে অনেক কিছু আমাদের ইজি হয়ে গেছে। যদি কিছু কিছু ক্ষেত্রে আপনি যন্ত্রের সাহায্য নেন, তাহলে কিন্তু আমি মনে করি এই জায়গাতে কিছুটা হয়তো আপনার সহজভাবে হয়তো আপনার লাইফটাকে আপনি লিড করতে পারবেন। ধন্যবাদ। সেটাই আসলে খুব করুণ একটা কাহিনী, অর্থনৈতিকভাবেও অতটা সচ্ছল উনি না আসলে। ঠিক আছে, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রফিক বলছিলাম। আমার একটা বিষয় একটু পরামর্শ নেওয়া প্রয়োজন আর কি। শিওর, আমরা সবাই শুনছি। আমি আসলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তো বিয়ে করার ক্ষেত্রে পারিবারিক ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ। তো সেই ক্ষেত্রে বেশ অনেকদিন ধরেই বাসা থেকে মেয়ে দেখছে। তো দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে হয়তোবা আমার মেয়ে পছন্দ হচ্ছে না, আবার অনেক সময় পছন্দ হলো বা ফ্যামিলি থেকে পছন্দ হলো, সেখানে হয়তো মেয়ের ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ড এদিক থেকে মিলছে না আর কি। এই ব্যাপারটা নিয়ে আমি একটু সিদ্ধান্তহীনতায় আছি আর কি। তো এই বিষয়ে একটু আপনাদের পরামর্শ দরকার। শিওর,
আর কিছু আর একটু না বললে তো বুঝতে পারছি না, মানে কোথায় অপছন্দ পছন্দটা হচ্ছে, একটু আর একটু। মেয়ে দেখা যাচ্ছে যে হয়তো বা অনেক সময় অ্যারেঞ্জ যেটা হয় ফ্যামিলি থেকে হয়তো হাইট ম্যাচ করছে না, বা অনেক সময় মেয়ে অনেক বেশি হেলদি হচ্ছে, এদিক থেকে পছন্দ হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পছন্দ হচ্ছে, কিন্তু তখন আবার ফ্যামিলির দিক থেকে মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে যে মানে জিনিসটা ম্যাচ হচ্ছে না আর কি। এই কারণে মানে দীর্ঘদিন ধরে চেষ্টা করার পর হচ্ছে না আর কি, বিয়েটা বা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে আর কি একটু কি করা যেতে পারে, কি করণীয়, এই পরামর্শটা কি আপনাদের থেকে মানে আর একটু যদি বুঝতে পারতাম এখানে, মানে পরিবারের পছন্দ এবং নিজের পছন্দের সাথে একটা একটা মানে বৈপরীত্য হচ্ছে, মানে মানে দু জায়গা থেকে দু রকম ব্যাপার ঘটছে আর কি। কিছু ক্ষেত্রে এরকম দুই রকম ব্যাপার ঘটছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বা পছন্দ হচ্ছে আমাদের, কিন্তু মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওটা আসলে আমার ফ্যামিলি থেকে হয়তো পছন্দ করছে না, যার ফলে কি রকম ব্যাকগ্রাউন্ড হলে পরিবার পছন্দ করতো, তারা কি রকম ব্যাকগ্রাউন্ড চাইছেন? থাকে না কিছু ফ্যামিলির হয়তো বা একটু তাদের কিছু ওল্ড রেকর্ড বা তাদের কিছু ক্রিমিনাল রেকর্ড, এই টাইপের কিছু ব্যাপার ট্যাপার থাকে। এগুলো ব্যাপারে আসলে তখন আর ওই ব্যাপারটা আগাচ্ছে না। আবার যে জায়গাগুলোতে মানে ভালো ফ্যামিলি, ভালো ব্যাকগ্রাউন্ড, ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে মেয়ে হয়তো পছন্দসই মিলছে না আর কি। মানে মেয়ে পছন্দ বলতে মেয়ের বাহ্যিক চেহারার কথা বলা হচ্ছে কি? হ্যাঁ, বাহ্যিক দিক থেকেই তো আসলে প্রথমে তো দর্শনধারীর ব্যাপারটাই থাকে, কারণ প্রথমে তো একটা মেয়ের ভিতরে কেমন সে মানে তার আচরণ কেমন তো জানার বিষয় থাকে না। তো দেখা যায় যে হাইট কিংবা ওই যে অতিরিক্ত একটু বেশি হেলদি, এই ব্যাপারগুলো কারণে হয়তো বা ফ্যামিলি বা আমার সাইড থেকে অনেক সময় চয়েস হয় না। আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, সরি আমার কথা মানে অসম্মানজনক হয়ে যাবে কিনা জানি না, মানে একটি মেয়ের মানে সমস্ত শারীরিক সৌন্দর্যকে এত গুরুত্ব দেওয়া হয়, একটা ছেলের ব্যাপারে কি সমাজ এরকম করে ভাবে কখনো? একটা ছেলের বেশি হেলদি বা মানে খাটো বা লম্বা, অতিরিক্ত ছেলেরা হেলদি হলো এই প্রবলেমটা তো হয়। আমি আমার রিলেটিভস এর বিয়েতেও দেখছি না, আমার মনে হয় অতিরিক্ত হেলদি এই কারণে বিয়ে হচ্ছিল না, লেট হচ্ছিল, অনেক মেয়ে রিজেক্ট করতেছিল, পছন্দ হচ্ছিল না ছেলে অতিরিক্ত হেলদি হতো। আচ্ছা আচ্ছা, ছেলেদের ক্ষেত্রেও বাছাবাছিটা হয়, মানে ছেলেদেরকে আমি নিজে আমার এক সে হচ্ছে আমার খালাতো ভাই। আচ্ছা, তো তার অতিরিক্ত ওভারওয়েট ছিল, প্রায় 100 কেজির উপরে ওজন। তো দেখা গেছে যে বেশিরভাগ মেয়েই তাকে পছন্দ করছিল না আর কি। আর এখন যে দেখা হচ্ছে যে মেয়েকে বাদ পড়ে যাচ্ছে যে মেয়েটি, তার ওজন কি রকম? এরকম 100 কেজির উপর না হলো 80, 90, 70, 80 এরকম তো হবে, 80, 80। আচ্ছা, তো দেখা যায় যে অনেক বেশি হেলদি। আচ্ছা, আবার দেখা যায় যে মানে হাইট, আমি প্রায় অলমোস্ট 6 ফিটের মতো, দেখা যায় যে হাইট ক্ষেত্রে মানে অ্যারেঞ্জ ম্যারেজে যেটা হয় ফ্যামিলি আত্মীয়স্বজন যে একটু মানানসই ব্যাপারটা দেখতে চায়। তো আসলে মানে সব বাহ্যিক ব্যাপার আর কি, তাই না? মানে মানুষটার বাহ্যিক ব্যাপারটাই দেখতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথাটা তো বলা কি হচ্ছে নাকি শুধু দেখা পর্যন্ত সীমাবদ্ধ আছে ব্যাপারটা? দেখা পর্যন্তই আসলে সীমাবদ্ধ আছে। তো ভাবলাম যে আসলে কি করলে মানে আমি এই ব্যাপারটাতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো, এটা যদি আপনারা আমাকে এই বিষয়ে কোনো সহায়তা করতে পারেন। না না, আমাদের সহায়তা তো এই জায়গাটাতে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে একটি মানুষ তো আমাদের সারা জীবন আমরা ধরেই নেই যে এই মানুষটি আমার জীবন সঙ্গী হবে, আমরা নামই দিয়েছি জীবন সঙ্গী, তাই না? লাইফ পার্টনার। এই লাইফ পার্টনার শুধুমাত্র যদি আমরা দর্শনধারীর ব্যাপারটা চিন্তা করি যে দর্শনের জায়গা থেকে কেমন হচ্ছে, কিন্তু যার সঙ্গে একই ছাদের নিচে একই ঘরে আমাকে কাটাতে হবে, সেই মানুষটির মানে মানসিকতাও তো খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটাতে আমরা যখন শুধু বাহ্যিক চেহারার উপরে গুরুত্বটা আরোপ করছি আর বাকিটুকুকে আমরা একেবারেই গণ্য করছি না বা আমাদের মানে কাউন্টের মধ্যে রাখছি না, তখন দেখা যায় যে আমরা হয়তো মানে বাইরের মানে রূপটা দেখে, বাইরের মানে তার সৌন্দর্য বা তার মানে হাইট বা ওয়েট এসব দেখে আমরা এই করছি, কিন্তু মানুষটাকে তো চেনা দরকার, তাই না? যার সঙ্গে আমি জীবনটা কাটানোর পরিকল্পনা করছি। তো সেক্ষেত্রে একটু কথা বলার আমার কি করণীয়, যে এই ক্ষেত্রে আমার কি যাদের দেখা হচ্ছে বা যেসব সম্বন্ধ আসছে তাদের সাথে কথা বলা, তাদের মন মানসিকতাটা বোঝা হচ্ছে, তাই না? মানে এখন তো বিয়ে একেবারে শুধুমাত্র দেখে কোণে দেখে বা বর দেখে শুধু বিয়ে হচ্ছে না, এখন তো দুজন
মিলে একটু কথা বলছে, একটু জানার চেষ্টা করছে দুজন দুজনকে। আজকাল তো সেভাবেই আমি শুনি যেগুলো অ্যারেঞ্জড বিয়ে হয়। এখন তো মোস্ট অফ দ্য ম্যারেজেস তো আগে থেকে পরিচয় হয়ে হচ্ছে, মানে মানে শহর এলাকাতে আমি যেটা শুনছি। কিন্তু আমরা তো মানে তারপরে বিয়ের যখন কথাবার্তা হয়, দুই পরিবারের যদি মানে খুব অসুবিধা না থাকে, তাহলে তো আমরা দেখা করে কথা বলার, একটু তো দুজন দুজনের মানে পছন্দ অপছন্দগুলো জানাটা জরুরি না? আমাদের তো সারাটা জীবন একসঙ্গে। বুঝতে পেরেছি, এটা করা হয়নি, তাহলে আমি এটা করে দেখতে পারি, তাহলে হয়তো আমার ডিসিশন নিতে ইজি হবে আর কি। থ্যাংক ইউ। আমার কথা থেকে শেষ হয়ে গেল, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকলে ভালো হয়। আচ্ছা, আপনার এখন বয়স কত? আমার বয়স 30। কতদিন ধরে আপনার এই মেয়ে দেখছেন? না কতদিন হবে, কত মাস হবে মোটামুটি আপনার দেখছেন? এটা প্রায় 2 বছর। তো তার মানে এই মধ্যে তো অনেকগুলোই দেখা হয়েছে, মানে 50 প্লাস তো হবে। অনেক বলতে একবার সেরকম অনেক না, কারণ দেখা গেছে যে মানে সব সময় যে কন্টিনিউ দেখা হচ্ছে তা না। হয়তোবা আমি চাকুরিতে ছুটিতে গেলে হয়তো 2-1টা এরকম দেখা হয়, এরকম ভাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এজটাও 30 ক্রস করে ফেলতেছে, কিন্তু আমি এখনো ডিসিশন নিতে পারতেছি না। দ্যাটস ওয়াই আপনাদের প্রোগ্রাম দেখছিলাম, মনে হলো যে আপনাদের কাছ থেকে একটু যদি পরামর্শ গ্রহণ করা যায় আর কি। কতজন দেখা হচ্ছে? ঠিক আছে, তো মোটামুটি আপনার 50 জন কি হবে, নাকি এত হবে না আসলে? না না না, হয়তো 20 জন হবে। 20 জন হবে। সব ক্ষেত্রেই তো মানে আপনার সবকিছু মিলাতে যে সমস্যা হয়ে যাচ্ছে নাকি? যে হ্যাঁ, সেটাই আমি আসলে চাচ্ছিলাম যে যেহেতু মানে সিদ্ধান্ত নিতে করবো, বাট দ্রুত করে আমার একটা ইচ্ছা ছিল। যখন ডিলে হচ্ছে আমি একটু এটা নিয়ে মানে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত, যে আসলে এমন করে এগোতে থাকলে তো আসলে জিনিসটা শুধু ডিলেই হচ্ছে। তো একটু আগে যিনি কথা বলছিলেন উনি যে পরামর্শটা দিলেন যে আসলে হ্যাঁ, আমি কথাবার্তা যেটা বললে হয়তোবা দেখা যায় একটা বন্ডিং তৈরি হয়, তখন হয়তোবা সিদ্ধান্ত নিতে ইজি হয়। তো আমার এই পরামর্শটা আসলে হেল্পফুল হবে আমার জন্য। আরেকটু প্রশ্ন আছে, কথা আছে না আমার? না, আমি একটা কথা বলবো যে আপনার যে ফ্যামিলি মানে সবাইকে আসলে বাহ্যিক সৌন্দর্য বা বংশ এই ব্যাপারটাই গুরুত্ব দিচ্ছেন, নাকি এখানে অন্য কিছু গুরুত্ব দিচ্ছেন, যেটা তার সাথে আপনার ম্যাচিং এর ব্যাপারটা, ব্যক্তিত্বের গুরুত্ব দিচ্ছে যে আসলে দেখতে কেমন কিংবা ফ্যামিলি কেমন, তারপরে হয়তোবা তাদের বন্ডিং বা ওই আপনি যেটা উনি বললেন যে বন্ডিং এর ব্যাপারটা, ওইটা প্রথমত দেখা যায় ওই জায়গাটা থেকে বিষয়টা আগাচ্ছে না আর কি। উচ্চতার চেহারা থেকে আগাচ্ছে না, তারপর বাদ বাকি গুলো তো আসতেছেই না। তাহলে ওইটাই বললাম আর কি, যে ওখান থেকে তো বিষয়টা আগাচ্ছে না। তো আমার মনে হয় যে কথাবার্তা বললে হয়তোবা সামনে আগানোর ইয়াটা সহজ হবে আর কি। আসলে চেহারা বা মানে স্বাস্থ্য এটা তো আসলে মানে চিরস্থায়ী ব্যাপার না, এটা কিন্তু আপনি স্লিম দেখে নিলেও কিন্তু হতে পারে অনেক কিছু। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ওকে, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সবার তরফ থেকে অনেক শুভকামনা। হ্যাঁ, যে আমরা চাই যে মানে 20 জন অলরেডি দেখা হয়ে গেছে, এবং এটাও তো একটা হয় না, একটা ক্লান্ত লাগে মানুষের, তাই না? এরকম একটা পর্যায়ের ভেতর দিয়ে যাওয়ার সময় অনেকে, আমাদের সবার তরফ থেকে অনেক শুভকামনা থাকলো। কেমন? তো তারা না কিছু বলবে? হ্যাঁ, আমি কোনটা করবো, আলোচনা করবো? হ্যাঁ, না, আমার প্রশ্ন নেই আর কি। প্রশ্ন নেই তো, তুমি আলোচনা ছেড়ে দিয়েছো। আমার ভীষণ ভালো লাগলো যে ভদ্রলোক এরকম একটা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চেয়েছে এবং আমাদের একটা পরামর্শ চেয়েছে। আমার সত্যি ভীষণ ভালো লাগলো। আপনার জন্য অনেকটা ভালো লেগেছে। আমার ভালো লেগেছে এই যে উনি একটা বিয়ে করবে এরকম একটা সিদ্ধান্ত উনি যে নিতে চাচ্ছে কিন্তু নিতে পারছে না, সেই জায়গাটা উনি কিভাবে আগাতে পারে, সেই জায়গাটা আমার ভালো লেগেছে যে উনি আমাদের সাথে কথা বলতে চেয়েছে। আমার কাছে কথাটা শুনে আমার মনে হচ্ছিল যে কোথাও একটা প্রেশার ফিল করছে, যে ওনার বয়সটা 30 হয়ে গিয়েছে। সো উনি কোথাও কি একটা প্রেশার ফিল করছে কিনা, সোশ্যাল প্রেশার, এবং বায়োলজিক্যাল ক্লকটাও যেহেতু ছুঁই করছে, সেই জায়গা থেকে। এই ছেলেদের আবার বায়োলজিক্যাল ক্লক আছে নাকি? ছেলেরাও তো অনেক প্ল্যান করে, এই সময়ের মধ্যে ওরা বেবি প্ল্যান করবে, তারপর তারা এই প্ল্যানে যাবে। বায়োলজি না, সেটা অন্য অর্থনৈতিক পরিকল্পনা। হ্যাঁ, সেই ধরনের একটা প্রেশার হয়তো বা আছে।
সেই জায়গাটা আমি বলবো যে প্রেশারটা একটু কমানো যায় কিনা। আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে মাথায় আমরা অনেক সময় হয় কি বিয়ের আগে বা আমরা যখন রিলেশনশিপে যেতাম তখন আমাদের মধ্যে এক ধরনের একটা ইমাজিনেশন তৈরি করতাম যে আমি যেই মানুষটার সাথে থাকবো সেই মানুষটা এরকম হবে, সেই মানুষটা এমন করে আমাকে বুঝবে, এমন করে আমাকে সাপোর্ট করবে, এমন করে আমার সাথে একটা ছবি এঁকে রাখি। তো আমাদের মাথায় যে ইমাজিনেশনটা থাকে, যে মানুষের ছবিটা থাকে, বাস্তবে কিন্তু আসলে সেই মানুষটা সেই রকম হয় না। তখনই কিন্তু আমরা ধাক্কাটা খেতে থাকি এবং এই আবিষ্কারটা কিন্তু করতে থাকি আমরা বিয়ের পরে। আর আপা যেটা বলছিল যে বিয়ে কিন্তু এমন একটা সম্পর্ক যেখানে আমাদের দুইটা পার্সনের একদম র সেলফটার সাথে ক্ল্যাশ হবে। তো এই বাহ্যিক সৌন্দর্য এখন যতটাই ইম্পর্টেন্ট, ঠিক তখন আর এই জায়গাটা ইম্পর্টেন্ট থাকবে না। তখন কিন্তু আসলে এই যে মানুষটার মধ্যে ভ্যালু সিস্টেমটা কেমন এবং ও কিভাবে ইমোশনাল সাপোর্ট দিতে পারে, ও কিভাবে প্রবলেম সলভ করে, ও কিভাবে আমার সাথে ক্রাইসিস ম্যানেজ করে এবং ও আমাকে কতখানি বোঝে, তখন কিন্তু এই ব্যাপারগুলো সম্মান করে কিনা, আমাকে বোঝে কিনা। হ্যাঁ, তো আপা যেটা বলছিল যে বিয়ের আগে আসলে যার সাথে একটু ভালো লাগছে, সবকিছু একটু একটু মিলে যাচ্ছে, তখন কি এই জায়গাটা নিয়ে একটু আগানো যায় কিনা। এবং এই জন্য প্রয়োজনে আপনি হয়তো প্রি ম্যারিটাল কাউন্সিলিং আজকাল অনেকেই করছেন এবং সেই সুযোগটা আপনিও চাইলে নিতে পারেন। প্রি ম্যারিটালে তো যাদের বিয়ে ঠিক হয়েছে তারা চায়, তারাও যেতে পারে আপা। ইনফ্যাক্ট এমনও হতে পারে যারা ভাবছেন তারা একটা সম্পর্কে যাবেন, তারাও কিন্তু তাদের মধ্যকার যে পার্সোনালিটি কনফ্লিক্ট, কোন কোন ইস্যুগুলো নিয়ে পার্সোনালিটি কনফ্লিক্ট হতে পারে বা বিয়ের আগে কিন্তু অনেক ধরনের প্রয়োজনীয় আলোচনা কিন্তু করে নেয় আজকাল পার্টনাররা। দেখি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কিভাবে হবে বা তারা ক্যারিয়ার প্ল্যানটা কিভাবে করবে বা তাদের ফ্যামিলিতে ডিসিশনটা কে মেক করবে, কারণ আজকালকার বিয়ের রিলেশনশিপটা কিন্তু টেকানো ভীষণ মুশকিল। তো এক্ষেত্রে অনেক প্র্যাকটিক্যাল অনেক ব্যাপারগুলো কিন্তু আলোচনা করে নেওয়াটা বেশ ভালো। আচ্ছা, তো ধন্যবাদ ওনাকে। উনি বিয়ের বিষয়ে যে উনি কথা বলতে চেয়েছেন এটা একটা বড় ব্যাপার। আসলে উনি প্রায় 2 বছর ধরে দেখছেন এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আসলে পরিবার সবসময় তার চেহারা, তার ওনার উচ্চতা 6 ফুট, তো ওইদিকে মিলাতে যে অন্যদিকে দেখা যায় মিলাতে পারছেন না। এবং আসলে আমাদের আজকালকার দিনে যেটা হচ্ছে কি, মানে বিয়েতে মানে আরেকজন মানুষ কি ভাববে, ঠিক আছে কি না, আরেকজন মানুষকে খুশি রাখাও একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে। ছেলের হাইট 6 ফুট, তার মেয়ের হাইট এত কম বিয়ে দিলেন কেন, এগুলোও কিন্তু একটা আজকাল কিন্তু অনেক ইস্যু আমরা দেখেছি যে ব্যাপারগুলো। কিন্তু এগুলো দেখা যায় মানুষজনের প্রশ্নের সম্মুখীন না হতে চায়, এই জন্য দেখা যায় মানুষ অন্যান্য সূক্ষ্ম ব্যাপারগুলোর থেকে না গুরুত্ব দিয়ে, যেগুলো দরকার নেই সেগুলোতেই মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে। এবং এইরকম সমস্যাগুলোতে আমরা বারবার দেখি যে বিয়ের ক্ষেত্রে আমরা কিছু কিছু সমস্যার কথা সবসময় বলি যে কিছু কিছু জায়গায় অবশ্যই দেখতে হবে। এটা হচ্ছে যে একটা বলি শারীরিক রোগ, যদি কোনো জটিল শারীরিক রোগ থাকে যেটা হয়তো তার বিয়ের পরে তার স্বাভাবিক কাজকর্ম বা স্বাভাবিক কাজ করতে বা রোগের কারণে হয়তো একসময় ওয়াইফকে বা হাজব্যান্ডই হয়তো প্রবলেমে পড়ে যাবে। আমরা দেখেছি অনেক ওয়াইফ হয়তো গোপনে অনেক বড় রোগ আছে কিন্তু পরিবার জানায় না, বিয়ের পর দেখা যায় ওয়াইফ খুবই সুন্দরী, সব কিছু ঠিক আছে, বিয়ের পর এত রোগ, ওই রোগ চিকিৎসা করতে করতে হাজব্যান্ডই দেখা যায় মানসিকভাবে অসুস্থ হয়ে যান। তো সেইটা যে আমরা গুরুত্ব না দিই, আমি চেহারা দিকে গুরুত্ব শারীরিক এবং মানসিক রোগ, এমনকি যৌন অক্ষমতা আমরা কিন্তু অনেক সময় পাই। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু আমাদের পরিবার অনেক সময় গুরুত্ব দিচ্ছেন না। যৌন অক্ষমতা তো বিয়ের আগে বোঝার কোনো উপায় নেই, এই জন্য টেস্ট করতে হবে। আমরা কিছু কিছু অনেক সময় আমরা কোনো RH গ্রুপিং এর কথা বলি, ছেলের প্লাস এবং মেয়ের মাইনাস বা মেয়ের প্লাস ছেলের মাইনাস, এরকম যদি প্লাস মাইনাস গ্রুপ হয় তাহলে কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপের মধ্যে বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন প্রবলেমগুলো আমরা পাই। যে আচ্ছা, এটা কি বাংলাদেশের জীবনেও কেউ করেছে এখন? কিন্তু এখন কিন্তু আমরা এগুলো বলি, আমরা কিন্তু বিয়ের আগে বলি যে আপনাদের অবশ্যই এই প্রোফাইলটা দেওয়া উচিত, মানে বিয়ের যে প্রোফাইলটা দেওয়া হয় ওখানে কিন্তু ব্লাড গ্রুপিং এগুলো কিন্তু অবশ্যই আমরা বলি যে গুরুত্ব দিতে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন টেস্ট ওষুধের কথা বলি যে লিভার, কিডনি, ক্রনিক কিডনি, হার্টের রোগ আছে কিনা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কি বায়োডেটার মধ্যে এগুলো ঢোকানো হচ্ছে? না, এগুলো অবশ্যই ঢোকানো উচিত, কারণ একটা হার্টের একটা মানুষ যদি বিয়ে করলো তারপর দেখা যাচ্ছে হার্টের কারণে স্বাভাবিক অনেক কিছু করতে পারবে না। তো যে ওয়াইফ যে বিয়ে করবে সেটা একটা এক্সপেকটেশন নিয়ে বিয়ে করবে, হাজব্যান্ডও ঠিক একই রকম একটা এক্সপেকটেশন নিয়ে বিয়ে করে, তো তখন দেখা যাবে ওই ডিভোর্স কিন্তু ওই চেহারার কারণে ডিভোর্স হয় না। কিন্তু রোগ হলে কি মানুষ মানে পরিষ্কারভাবে বলবে আমাদের দেশে? না, কিন্তু এটা না বললে বিয়ের পর তো প্রবলেম তৈরি হয়, বিয়ের পর তো প্রবলেমগুলো তৈরি হয়, আগেই যদি না তৈরি হয় সেই কারণে আমরা আগের থেকে যদি টেস্ট করতে পারি তাহলে এটা আমরা সবসময় গুরুত্ব দিই। 2 নম্বর হচ্ছে আমরা ওই চরিত্রগত সমস্যা, কারণ যদি চরিত্রগত কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু একটা বড় প্রবলেম, যেটা আমরা বিয়ের পর কিন্তু দেখেছি যে মেয়ের মাল্টিপল রিলেশন ছিল এবং ছেলে কখনোই মানতে পারে না যে একটা মেয়ের আগে রিলেশন হতে পারে।
তাহলে এখন কোণে দেখা বা বর দেখার জন্য ক্যারেক্টার সার্টিফিকেটও লাগবে, মানে সেখানেও তাকে মানে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, তার মেন্টাল এরকম থাকতে হবে যে মেয়ে যদি একটা রিলেশনও থাকে এটা কোনো ম্যাটার না। কিন্তু বিয়ের পর আমরা দেখেছি যে আমি এরকম পেয়েছি যে বিয়ের পর ছেলে জানতে পেরেছে মেয়ের একটা রিলেশন ছিল, এইটার কারণে মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে, যে এর তো ভালো মেয়ে না। সুতরাং এই মেন্টালিটির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে এখানে মানে রিলেশন করলে যে বিয়ে করা যাবে না এমন না, কিন্তু ছেলে বা মেয়ের মেন্টালিটি তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার যদি অ্যাকসেপ্টই না করতে পারে, আমি একটা মেয়েকে বিয়ে করলাম, ভাবলাম যে ওর কোনো রিলেশনে ছিল না, কিন্তু দেখা হলো সে রিলেশন ছিল, এটা আমি খোঁজ খবর পাইছি। ইভেন দাদা আপনার সাথে যদি একটু অ্যাড করি, আমি রিসেন্টলি একটা কাপল দেখছিলাম আর কি, তো ভীষণ ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন এবং ওনাদের বিয়ের আগে 3 মাস ফোনে কমিউনিকেশন হয়েছে এবং ওনারা দেখাও করেছেন, কিন্তু ওনারা সময় যেতে যেতে 1 বছর হয়েছে বিয়ের, সময় যেতে যেতে ওনারা আবিষ্কার করলো যে ভদ্রলোকের যিনি কাপলের মধ্যে যিনি ভদ্রলোকের আসলে যৌন সম্পর্কে খুব একটা আগ্রহ নেই। ব্যাপারটা যৌন অক্ষমতা না, কিন্তু উনার আসলে যৌন সম্পর্ক করতে ওরকম অ্যাসেক্সুয়াল না, কিন্তু উনি আসলে একটু ওবেস আছে এবং ওইসব কারণে ওনার খুব একটা ক্লোজ ইন্টিমেসিটা পছন্দ না। তো এবং ভদ্রমহিলার ভীষণ রকম ক্রেভিং হয় যে উনি কখন হাজব্যান্ড অফিস থেকে আসলেই জড়িয়ে ধরবে, হাজব্যান্ড অফিস থেকে আসলেই অনেক গল্প করবে, হাজব্যান্ডের সেই ব্যাপারগুলো অনেক ওভারওয়েলমিং লাগে। তো এই যে একজন চাইছে খুব ইমোশনাল ইন্টিমেসি, আরেকজনের কাছে এটা ভীষণ রকম সাফোকেটিং লাগছে, শুধু এই কারণে কিন্তু ওনাদের বিয়েটা ভেঙে যাচ্ছে। সো ওনারা পরিবার থেকে অনেক বোঝার পড়ার চেষ্টা করা হয়েছে। এটা কিভাবে বুঝবে আগে থেকে? হ্যাঁ, এটা আসলে বোঝার উপায় নাই, সেই জন্য আসলে নিজেকে অনেক বেশি জানার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, অনেক হয় না যে অনেক নিজের ভেতরকার গভীর ব্যাপারগুলো নিয়েও একটু কথা বলা। তো রিলেশনশিপে আমি যখন এক্সপ্লোর করছিলাম যে আসলে ওনারা নিজেরা দুইজন সম্পর্কে আগে ছিল কিনা, বা নিজেদের সেক্সুয়ালিটি নিয়ে বা নিজেদের এই বিষয়গুলো নিয়ে আগে কোনো এক্সপিরিয়েন্স করেছে কিনা, সেই জায়গাগুলোতে আসলে খুবই তেমন কোনো ইনফরমেশন আসলে ছিল না, ওনারা সেভাবে কিছু বলতে পারেন, ওনারা আসলে ওই ব্যাপারগুলো নিয়ে অতটা বেশি অ্যাওয়ারও ছিল না। এখন অসুবিধা হচ্ছে, এখন ভীষণ রকম অসুবিধা হচ্ছে, ভদ্রমহিলা ভীষণ কষ্ট পাচ্ছে। ভদ্রমহিলা ভদ্রলোককে খুবই ভালোবেসে ফেলেছেন, কিন্তু উনি কোনোভাবেই ইমোশনালি ও ভদ্রমহিলার কাছে যেতে পারে না, এবং সেই কারণে ভদ্রমহিলা ভীষণ রকম চিৎকার চেঁচামেচি করে, সেটাও আবার সে নিতে পারছে না। তো এই কারণে ওনাদের সেপারেশনটা হয়ে যাচ্ছে, সেটাই। এবং দুজনের মেন্টালিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং দুজন খুবই ভালো ব্যাকগ্রাউন্ডের এবং দুজন খুব ভালো জব করছে, এডুকেটেড, তারা আগেও 3 মাস কমিউনিকেট করেছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদমই তাদের মধ্যে কোনো রকম আলাপ হয়নি। আমাদের বাংলাদেশে এখন আমরা দেখি যে সেম প্রফেশনের মধ্যে বিয়ের প্রবণতাটা বেশি, ভাবি যে একজন একজনকে বুঝতে পারবে, কিন্তু মেন্টালিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছাড়ের প্রবণতা, একজনের কাছে কত ছাড় দিবে, স্যাক্রিফাইস করবে, একজনকে কত দোষ গুণ মিলেই মানুষ, কেউ পারফেক্ট না, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে ওই নিজের দোষটা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আরেকজনের দোষটাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন, এবং আরেকজনের দোষটাকেই সমাধান করতে বলছে, নিজের দোষের জায়গাটা কিন্তু কারেকশনে যাচ্ছেন না। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এই মেন্টালিটির ব্যাপারগুলো পরিবারের মধ্যে কিন্তু পরবর্তীতে বিয়ের পরও দেখা সুন্দর হাইট ঠিক হলেও কিন্তু পরবর্তীতে প্রবলেম তৈরি হচ্ছে। এবং ডিভোর্সের আমরা যদি ঘটনাগুলো দেখি বারবার, ওগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু নিজেদের মন মানসিকতার মিল না হওয়ার কারণে, একজন কী চায় একজন না চায়, এই ব্যাপারগুলো কিন্তু কারণে কিন্তু ডিভোর্সগুলো হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চেহারার কারণে, হাইটের কারণে বা অন্য কোনো কারণে, মোটা হয়ে গেছে বলে বিয়ের আগে কারণ হচ্ছে, কিন্তু বিয়ের পরে আর ওই কারণগুলো আসে না আর কি। হ্যাঁ, চিরঞ্জীব, আমাদের সময় তো প্রায় শেষ। আজকে সাবজেক্টটা নিয়ে যদি দু একটা কথা বলা। আচ্ছা, আমাদের আজকের সাবজেক্টে ছিল যে আসলে একাকী এবং একাকিত্ব। তো একাকী আমরা সাধারণত যেটা বলি, সেখানে আসলে আমি ফিজিক্যালি আমি একা আছি, সেখানে কিন্তু আমি ভালো থাকতে পারি। অনেক ক্ষেত্রে পজিটিভলি আমরা বলি যে আমি স্পিরিচুয়ালিটি, আমরা যে আধ্যাত্মিকতার প্র্যাকটিস, ধ্যান বা বিভিন্ন মেডিটেশন, এগুলো কিন্তু আমরা একাই করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা রিল্যাক্স থাকি, ভালো থাকি। এবং একাকী যদি আমরা একটা কোথাও ঘুরতে যাই, সেটার মধ্যেও কিন্তু অনেক এনজয়মেন্ট আছে। আমরা যে রিল্যাক্স থাকি, একাকিত্বের মধ্যে বই পড়ি, গান শুনি, সিনেমা দেখি, এটাও কিন্তু একাকিত্বের মধ্যে এনজয়মেন্ট অনেক সময় ভালো লাগে। তো একাকিত্বটা মানে এটা এনজয়েবলও গুরুত্বপূর্ণ পার্ট থাকে আমাদের, এবং এটা কিন্তু রিল্যাক্স যদি আমি এনজয় করি, এবং সেটা ফিজিক্যালি একাকিত্ব। এখানে কিন্তু মানুষ থাকছে না বলে আমি একাকী, আসলে কিন্তু আমি একাকী, ওই না থাকার কারণে একাকী, আসলে এমনি কিন্তু আসলে একাকী না। একাকিত্বটা হচ্ছে মানুষের মধ্যে থেকে আমি একাকী রাখছি, যেখানে আমার ইমোশনাল পরিবর্তন হচ্ছে, আবেগের পরিবর্তন হচ্ছে, যে কারণে আমি কারোর সাথে সাইকোলজিক্যাল টাচ করতে পারছি না। আমি আসলে নিজেকে মানুষের ভিড়ের মধ্যেও আমি আসলে একাকী থাকছি, এবং সেক্ষেত্রে আমি মানসিকভাবে কষ্টে থাকছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি বিষণ্ণতা, বিভিন্ন মানসিক স্ট্রেসে গেলে আমরা কিন্তু এরকম একাকিত্বের জায়গায় পড়ে যাই, যেটা উনি একটু আগে আমাদের একজন বললেন যে
যে ফিজিক্যাল ডিসেবলের পর থেকে উনি আসলে একটা একাকিত্বের মধ্যে বিষণ্ণতার মধ্যে চলে আসছেন, এবং এই দুইটাই কিন্তু একটা একটার সাথে সম্পর্কিত ছিল। তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে যে একাকী মানুষ কিন্তু আমরা বলি সামাজিক জীব, এবং একাকিত্ব যদি সিচুয়েশনাল হয়, অল্প সময়ের জন্য হয়, এবং এটা যদি ক্ষতির কারণ না হয়, তাহলে এটা সমস্যা নেই। কিন্তু এটা যদি লং টার্ম মানুষ একই মধ্যে থাকে, সেটা কিন্তু মানসিক রোগের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বলি। এবং সেই ক্ষেত্রে কিন্তু একাকিত্বের জায়গাটা বিষণ্ণতা বা আবেগের পরিবর্তন ক্ষেত্রে কিন্তু শারীরিক রোগ বা মানসিক রোগের ক্ষেত্রেও কিন্তু এটা ভূমিকা নেয়। এবং তখন কিন্তু আমি মনে করি আমাদের হেল্প দরকার, আমাদের হেল্প চাইতে হবে। যে অনেকে আমাদের আজকে ফোন করলেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই, অনেকে হেল্প চাচ্ছেন, কিন্তু আমি মনে করি বেশিরভাগ মানুষই কিন্তু হেল্প চান না, হয়তো শুনেন ওই আমি একটু ফোন করতে পারলে ভালো হতো। তাই আমি মনে করি আশা করি ভবিষ্যতে ওনারা সবাই ফোন করবেন, তা আমরা তাদেরকে হেল্প করতে পারবো। তারা না আর কিছু অ্যাড করবেন? দাদা সুন্দর করে বলেছে, এবং আমি শুরুতে বলছিলাম একটা সেন্টেন্সে জাস্ট একটা সেন্টেন্সেই বলবো যে আসলে আমাদের ভেতরে যখন আমাদের নিজেদের সঙ্গটা ভালো লাগে না, নিজেদের সাথে নিজেদের সম্পর্কটাকে আরেকটু কিভাবে জোরদার করতে পারি, নিজের মধ্যকার চিন্তা, নিজের মধ্যকার অনুভূতি, এগুলোকে কিভাবে আরেকটু সাদরে গ্রহণ করতে পারি। অনুভূতিগুলো কখনো হয়তো একটু নেগেটিভ হতে পারে, হয়তো কখনো পজিটিভ হতে পারে, সব কিছু মিলিয়েই কিন্তু সেই আমিকে যখন আমি একদম সম্পূর্ণভাবে গ্রহণ করব, সেই জায়গায় হয়তো নিজের সাথে কিছুটা কন্টেনমেন্ট ফিল করব, নিজের মধ্যকার ওই ভালো অনুভূতিগুলো আমি অনুভব করব। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের শেষ করতে হবে এখন। সুপ্রিয় দর্শক, আমাদের একদম শেষ সময় হয়ে গেছে, আমাদের এখন ক্লোজ করতে হবে অনুষ্ঠান। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের ভালোবাসার সম্পর্ক যখন হয়, তখন আমাদের কিছু ফোন পাচ্ছি আমরা দর্শকদের কাছ থেকে যে একজন আরেকজনের গোপনীয়তা রক্ষা করছে না। তো ভালোবাসার সম্পর্কে আমরা যদি আমাদের শ্রদ্ধা যেমন দরকার, ভীষণভাবে শ্রদ্ধা করা দরকার, একজন আরেকজনকে আমাদের বিশ্বাস করা দরকার, এবং গোপনীয়তাটাও রক্ষা করা খুব প্রয়োজন। এটা কেন এত প্রয়োজন, একজনের গোপনীয়তা আরেকজনের রক্ষা করাটা কেন এত প্রয়োজন, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। এবং সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।